দূরত্বগুলোর অনুপাতকে ই দ্বারা প্রকাশ করা হয়। এক্স্যাক্টলি। তাহলে তোমরা আমাকে এখান থেকে দেখে একটু বলো তো উৎকেন্দ্রিকতার যে মানটা, ই এর মানটা, এই মানের রেঞ্জ কি হতে পারে? তোমরা আমাকে একটু বলো। ই যেহেতু ২ টা দূরত্বের অনুপাত, তোমরা আমাকে জাস্ট বলবা যে ই এর মান কত থেকে কত পর্যন্ত হতে পারে? ২ টা দূরত্বের অনুপাত কত থেকে কত পর্যন্ত হতে পারে? ফাহানা 0 থেকে 1 বলছো, -1 to 0 মেজবাউল বলেছে ২ টা দূরত্বের অনুপাত কি কখনো নেগেটিভ হতে পারে? ২ টা দূরত্বের অনুপাত কি কখনো নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না। ২ টা দূরত্বের অনুপাত অলওয়েজ পজিটিভ। সো খেয়াল করো, ই যেহেতু ২ টা দূরত্বের অনুপাত, ২ টা দূরত্বের অনুপাত কখনো নেগেটিভ হবে না। তার মানে ই এর মান নেগেটিভ হওয়ার কোনো চান্সই নাই। তাহলে ই এর মান কি হবে? নেগেটিভ ছাড়া বাকি মানগুলো হবে। এই অনুপাতের মান কিন্তু 0 হতে পারে। এসপি উপরের মানটা যদি 0 হয় তাহলে পুরোটার মান 0 হয়ে যাবে। তাহলে এর মান 0 হতে পারে বা 0 থেকে বড় হবে। তাহলে খুব ভালো করে মনে রাখবো, উৎকেন্দ্রিকতা বা ই এর যে মানটা, এটার মান গ্রেটার অর ইকুয়াল 0 হবে। এটা ভালো করে মনে রেখো। ই এর মানটা গ্রেটার অর ইকুয়াল 0 হবে, এটা একটু ভালো করে মনে রেখো। 0 বা 0 থেকে বড়। সবাই কি ক্লিয়ার যে ২ টা দূরত্বের অনুপাত হচ্ছে ই, এটার মান কখনো নেগেটিভ হবে না, 0 বা 0 থেকে বড় হবে। ঠিক আছে? সো এতক্ষণ পর্যন্ত আমি যা পড়াইলাম এগুলো তোমাদের কোনদিনও পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসার চান্স খুবই কম। বাট এখানে যা শিখছো তুমি সেটাই আসলে কণিকের মেইন বেসিক। এই বেসিক না থাকলে তুমি অঙ্ক করতে পারবে না। আমরা প্রথম থেকে বলি কণিক কাকে বলে? কণিকের জন্য আসলে দুটো জিনিস ফিক্স, একটা বিন্দু একটা রেখা। বিন্দুটার নাম হচ্ছে ফোকাস বা উপকেন্দ্র বা নাভিবিন্দু বলা হয়। আর রেখাটাকে বলা হয় দ্বিকাক্ষ রেখা, নিয়ামক রেখা বা ইংলিশে বলা হয় ডিরেক্ট্রিক্স। তাই কণিক হচ্ছে একটা সঞ্চারপথ, যে সঞ্চারপথ একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চলবে। শর্তটা কি? একটা ওই ফোকাস থেকে দূরত্ব, মানে ওই সঞ্চারপথের উপর প্রত্যেকটা বিন্দুর ফোকাস থেকে দূরত্ব এবং দ্বিকাক্ষ থেকে দূরত্বের অনুপাত যদি অলওয়েজ সমান থাকে তাহলে ওই সঞ্চারপথকে আমরা কণিক বলবো। আর এই যে দূরত্বের যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, যেটাকে ছোট ই দ্বারা প্রকাশ করা হয়। এই ই এর মানটা 0 বা 0 থেকে বড় হবে, কখনো 0 থেকে ছোট হবে না। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? ফোকাস কি? ফোকাস হচ্ছে ওই বিন্দুটা, ওই একটা ফিক্সড বিন্দু ধরে নিয়েছিলা, এর বিন্দুটা, ওটাই হচ্ছে ফোকাস বা উপকেন্দ্র। বোঝা গিয়েছে বাবা? এখন এই পর্যন্ত কারো অনেকেই বলতেছে সরলরেখার জন্য ই কি হবে? সব দেখব। ও ওয়েট, তোমাদের কণিকের একদম 0 থেকে প্রো লেভেল বানাই দেব। তো টেনশন নেওয়ার কিছু না, যা পড়াবো শুধু দেখতে থাকো। আমি এটা পড়ে ফেলি নাকি? আমি চাইছিলাম একটু পরে পড়তে। তো এনাম ভাই যেহেতু চলে আসছে, মানে আমি আমি না, আমি তো আসলে শুরুই করি নাই। মানে এটা তো ছিল হচ্ছে ওদের ইয়া, বুঝছেন? মানে ওদের জন্য এটা একটা ছিল আমার সারপ্রাইজ। সো আমি ভাবছিলাম ওদেরকে এটা আমি একটু পরে দেখাবো। যে এই 30 টা নাচতে যাই। কাম অন, 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 কাম অন। ইয়েস। আমরা তো বাচ্চা। তোমার মুখটা অনেক বড়। ঠিক আছে? এই কার মুখটা বড়? তোমরা একটু বলো তো। আমি কার পাশে দাঁড়িয়ে আছি? হ্যাপি বার্থডে টনিক। কেক কোথায়? কেক কাটো, কেক কাটো। কেক কি আঁকতেই হবে? এই সঞ্চারপথকে আমরা কেক বানাই ফেলি। এই যে কেক, এই যে কেক, এই যে কেক। এটাকে আমরা কাটবো। একটা চাকু নিচ্ছি, এই যে চাকু। এই যে চাকু, এই যে চাকু। হ্যাপি বার্থডে। ঠিক আছে? এই যে কণিক কেক আমরা কেটে ফেললাম। এই যে হ্যাপি বার্থডে কণিক। আজকে কার জন্মদিন? আজকে কলিক্সের জন্মদিন। এক্সাক্টলি, এক্সাক্টলি। তো দেখো সময়ে একটা প্রথমেই ধারণা দেওয়া হয়েছে কণিক অনেক কঠিন। এটা সবাই বুঝবে না। আমরা তো যখন ক্লাস করছি বুঝছো, আমি ভয় পেয়ে গেছি। এই কি? কি বলে? দুই মুখস্থ সূত্র। হ্যাঁ, বলে যে এই কনিক্সে প্রথমটাতে মনে হয় ১৭ টা সূত্র আছে, পরেরগুলোতেও পরেরটাতে মনে হয় ১৫ টা, আরেকটা ১৫ টা, এরকম মোট কনিক্স মিলে মনে হয় ৪০-৫০ টা সূত্র আছে। এই ৪০-৫০ টা সূত্র পারলে হয়ে যাবে। তাহলে কেউ যদি বলে ক্লাসের শুরুতে যে ৪০-৫০ টা সূত্র তুমি পারলে হয়ে যাবে। কিসে বুঝাবুঝি? ফার্স্টেই ভয় পাবে। ঠিক আছে? সো সেই জায়গাতে এই যে আমি এতক্ষণ ধরে ক্লাসটা দেখতেছিলাম তো এই ক্যামেরার পিছনে বসে। তো ভাইয়া যেভাবে সুন্দর করে বুঝায় বলছে যে এসপিপিএম এর অনুপাত হচ্ছে উৎকেন্দ্রিকতা ই এবং ই এর মান যে নেগেটিভ হবে না এটা পোলাপাইন ভর্তি পরীক্ষার সময় গিয়ে শিখে। পোলাপাইন ভর্তি পরীক্ষার সময় অপশন আসে যে কোনটি সম্ভব নয়। তখন এরকম ৪ টা অপশন দেয় যে ই = 1, ই = 0, ই = -5, ই = 10। তখন ওই ই = -5 এটা সম্ভব না। কারণ ই এর মান নেগেটিভ হয়। কনিক্স একদিনে শেষ হবে না। আজকে মাত্র শুরু হচ্ছে। সো আজকে শুরু হয়ে তোমার এই কনিক্সটা কিন্তু আরো অনেক দিন চলবে। কয়টা লেকচার চলবে? ১২ টা লেকচার। ঠিক আছে? এবং কনিক্স কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট টপিক। এখান থেকে বোর্ডে কোশ্চেন আসবে 100% সিওর। এখান থেকে বুয়েটে মাস্ট প্রশ্ন আসবে, ঢাকা ভার্সিটিতে মাস্ট প্রশ্ন আসবে, জিএসটি তে মাস্ট প্রশ্ন আসবে, সব জায়গায় প্রশ্ন আসবে তোমার। সো তোমরা যারা কনিক্সে ফাঁকিবাজি করবা সব জায়গায় ধরা। আরে খুব ইজি চ্যাপ্টার। কিন্তু ইজি চ্যাপ্টার। একদম ইজি, একদম কাঁদা না। একদম ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমার কাছে অনেক কঠিন লাগছে। বাট বিলিভ করো, আমার 12 টা লেকচার করলে তোমার কাছে মনে হবে যে বাংলাদেশ কেন? ইন্ডিয়ার। তুমি ওয়ার্ল্ডের যেকোনো কনিকের অ্যানসার করতে পারবা। বলে দিলাম আমি তোমাকে। 12 টা কোশ্চেন, 12 টা ক্লাস করার পরে ওয়ার্ল্ডের যেকোনো কনিকের কোশ্চেনের অ্যানসার তুমি করতে পারবা। ইনশাআল্লাহ। জানতে না। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো ওরা বলছে ডিএমসি কনিকের কোশ্চেন আছে সেটা পারবে কিনা? ডিএন আমাদের প্র্যাকটিক্যালি দেখাবে যে কোন কনিক্সটা বাস্তবে দেখতে কেমন, ওই প্র্যাকটিক্যালি ক্লাস হবে। সো তোমরা সবাই আজকে ক্লাসের শেষে এই যে প্র্যাকটিক্যালি যে অংশটা দেখানো হয়েছে এইটা ক্লিপ নিবা, এটা কাট পিস নিবা, এই অংশটা ভিডিও নিবা। ভিডিও নিয়ে অবশ্যই তোমরা শেয়ার করবা এবং জানাবা যে এরকম প্র্যাকটিক্যালি কনিক্স দেখতে কেমন হয়। যেমন আমি এটা রাখতে হবে। ঠিক আছে? আর ক্লাসটা কেমন লাগছে এবং এই ভিডিওটা যখন প্র্যাকটিক্যাল ঠিক আছে? সো আমি দেখতেছি আবার দেখতে যাই, করতে যাই। ঠিক আছে? ওকে, স্ক্রিন শুরু কেক। ওই যে এটা কেক, এই যে ছুরি, দেখছো এই যে কেক। হ্যাপি বার্থডে টু কোন। পরীক্ষার হলে কোশ্চেন আসবে না, বাট ভর্তি পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবে এবং মেইন বেসিকটা কাজে লাগে অ্যাকচুয়ালি আমরা পরের ম্যাথগুলো করব। তাহলে কনিকের তুমি আসলে কনিক বলতে নরমালি যেটা আমরা নরমালি পরীক্ষা হলে পড়বো হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তিনটা কনিক পড়বো। কিন্তু সরল রেখাও আসলে এক প্রকারের কনিক, বৃত্ত অ্যাকচুয়ালি এক প্রকারের কনিক। সো ওইদিকে আমরা একটু পরে যাই। আপাতত আমরা সরল রেখা কিরকম দেখতে আমরা চিনি, একটা জাস্ট লাইন। বাট বাকি যে জিনিসগুলো পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই জিনিসগুলো দেখতে কেমন অ্যাকচুয়ালি, বা বৃত্ত দেখে বৃত্ত বুঝি কিন্তু কিভাবে ফিল করা যায়, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা এখন দেখব প্র্যাকটিক্যালি। সো কনিকের আমরা প্রথমে পরিচিতিতে চলে যাচ্ছি। কনিকের উৎপত্তি অ্যাকচুয়ালি কিভাবে হয়? সো কনিকের উৎপত্তি হয় একটা কোণক কেটে কেটে। কিভাবে উৎপত্তিটা হয়? একটা কোণক কেটে কেটে। এই যে আমার হাতে যে তুমি কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা কেটে অ্যাকচুয়ালি আমি কনিক বানাতে পারবো। পরাবৃত্ত, এটা বিভিন্ন শেপে কাটলে কখনো পরাবৃত্ত হবে, কখনো উপবৃত্ত হবে, কখনো অধিবৃত্ত হবে, কখনো বৃত্ত হবে। সো এটা অ্যাকচুয়ালি আমরা দেখাবো এখন যে কিভাবে কাটলে এটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। ঠিক আছে? সো আমি একটা কোণক নিচ্ছি, প্রথমে আমি তোমাকে একটা কেটে দেখাচ্ছি যে পরাবৃত্ত আসলে কিভাবে হয়। এই কোণকে কোন বরাবর কাটলে পরাবৃত্ত হয়। এখানে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ। এটাকে বুঝাই তারপরে আমি কাটার দিকে যাই। এই যে একটা কোণক, এই কোণকে যদি এই সাইড বরাবর তুমি কাটো তাহলে এখানে যে শেপটা পাবা সেটা হবে পরাবৃত্ত। এভাবে সোজা বরাবর কাটলে এখানে যে শেপটা তুমি পাবা সেটা হবে বৃত্ত। একটু বাঁকা করে যদি কাটো এখানে যে শেপটা পাবা সেটা উপবৃত্ত। আর দুইটা কোণকে এক জায়গায় লাগায়া যদি এরকম সাইড করে কাটো তাহলে এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট তুমি পাবা, সেটাকে বলা হবে হাইপারবোলা বা অধিবৃত্ত। সো প্যারাবোলার বাংলা পরাবৃত্তের আমি একটু পরে যাব। এখন তোমাকে অ্যাকচুয়ালি আমি দেখে মানে কেটে দেখাবো, পরাবৃত্তটা কেটে দেখাবো যে এই জায়গাটা তুমি কোথায় কাটলে অ্যাকচুয়ালি পরাবৃত্তটা আসবে। তো আমাদের মনে হয় 10 সেকেন্ড টাইম লাগবে, তাই না? আমরা একটু অন্য ক্যামেরায় চলে যাচ্ছি, অন্য ক্যামেরায় গিয়ে আমরা কাটাটা দেখাবো তোমাদেরকে অ্যাকচুয়ালি। হ্যাঁ? সো আমরা এখন একটু কেটে দেখাবো যে পরাবৃত্তটা কিভাবে হয়। তোমরা আসলে দেখতে পাচ্ছ আই থিংক আমার কাছে। হ্যাঁ, এই যে এটা আমাদের কোন টাইপের দেখতে পাচ্ছ। এই কোণে আমরা যেটা বলেছিলাম যে এটা রেখে অ্যাকচুয়ালি এটা এই বরাবর কাটবো আমরা। হ্যাঁ, দেখো ওখানে আমরা কি দেখাইছিলাম এই বরাবর কাটলে, হ্যাঁ? এই বরাবর যদি তুমি কাটো তাহলে এখানে একটা কি পেয়ে যাবে তুমি? পরাবৃত্ত পেয়ে যাবে। সো এখানে একটা আমি নিয়েছি, কি বলে একটু মার্ক করে নিয়েছি। সো আমি এটা এই বরাবর কাটবো অ্যাকচুয়ালি। হ্যাঁ? এই বরাবর কাটছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ আই থিংক। এই বরাবর আমরা কাটছি। দেখো আমার এটা একটু এগোতে হতে পারে কারণ আমি তোমাদের মতো একটা পারফেক্ট কোপা সামসু না আরকি। কোপা সামসুর মতো আমি কোপাইতে পারি না পারফেক্টলি। সো এই বরাবর একটা ছোট অংশ আমি কেটে দিচ্ছি। দেখো সুন্দর করে এটা একটা কনিক হয়ে যাবে। এক্স্যাক্টলি। এই দেখো।
এই যে একটা শেপ তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই শেপটা, হ্যাঁ এই যে শেপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আসলে পরাবৃত্ত বা প্যারাবোলাকার শেপ। বুঝতে পেরেছো? এই যে শেপটা তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ এই শেপটা হচ্ছে আসলে পরাবৃত্তাকার শেপ। তাহলে এটা কোণিক আমরা এরকম শেপটা, এই কোণকে আমরা কি করছি, এই যে এই বরাবর একটু কেটে ফেলেছি, হ্যাঁ এই বরাবর স্লাইড করে কেটে ফেলেছি, তারপর এখানে একটা ফর্মেট আমরা দেখতে পাচ্ছি, একটা ফর্ম, একটা শেপ দাঁড়াইছে, এই যে শেপটা, এই শেপকে বলছি আমরা পরাবৃত্ত। ঠিক আছে, এক্স্যাক্টলি। সো এখন আমরা দেখি পরের দিকে চলে যাই, এখন আমি আমার বোর্ডে চলে আসতেছি। ঠিক আছে, তো আমরা কি বলছিলাম, দেখো এই যে একটা কোণ, আমি প্রথম প্যারাবোলাটা দিকে যাই, এটা দিকে তাকাই একটু, এই কোণকে জন্য আমরা কি করছি, এই বরাবর কাটবো না, হ্যাঁ জাস্ট এখান থেকে ধরে এই বরাবর কেটে ফেলবো, এই বরাবর কেটে ফেলবো, এই বরাবর জাস্ট আমরা একটু কেটে ফেলবো, কেটে ফেলে আমাদের শেপটা পাবো, সেই শেপটা হচ্ছে এরকম। দেখো আমরা এটা ছিল কোণ, এটা এই বরাবর আমরা কেটে ফেলছি, কেটে ফেলে এরকম একটা শেপ আমরা পাচ্ছি, এই যে শেপটা আমরা পাচ্ছি, এখানে যে শেপটা আমরা পাচ্ছি, এই শেপকে আমরা বলবো প্যারাবোলা বা পরাবৃত্ত। এই যে এখানকার যে শেপটা, হ্যাঁ এই যে এখানকার যে শেপটা তোমাকে দেখা যাচ্ছে, এই যে অ্যারো চিহ্ন দিয়ে, এই শেপটাকে হচ্ছে পরাবৃত্তাকার শেপ বলছি আমি। ওকে, ভালো কথা। তারপর আমি বৃত্তাকার শেপের চিন্তাতে আসি। বৃত্তাকার শেপটা কি? এটা হচ্ছে কোণ, এই কোণকে যে কোনো জায়গায় যদি তুমি সোজা করে কাটো, যে কোনো একটা জায়গায় যদি তুমি কি করে কাটো, সোজা করে কাটো, সোজা করে কাটলে দেখো এটা একটা কোণ ছিল, এই কোণকে যদি তুমি এই বরাবর কেটে ফেলো, এই বরাবর কাটলে কিরকম জিনিস আসবে, এরকম একটা জিনিস আসবে কিনা বলো দেখি। এটা একটা বড় কোণ ছিল, তার এই বরাবর আমি কেটে ফেলছি সোজা করে, তাহলে এখানে একটা শেপ দেখতে পাচ্ছ তুমি, দেখো এটা হচ্ছে বৃত্তাকার শেপ, পারফেক্টলি বৃত্তাকার শেপ। কিছুই দেখা যাচ্ছে না সেটা বলছে আমাকে তাসনি, তানিশা, কিছু দেখা যাবে না কেন বাবা, তুমি একটু এটা ঠিক করে নাও তোমার, বুঝে গেছে? বৃত্ত বুঝে গেছে একদম। এখানে কোণটা ছিল, এই কোণকে আমরা কি করছি, এই বরাবর পারফেক্টলি কেটে ফেলছি পুরোটা, হ্যাঁ সোজা করে কেটে ফেলছি। এখানে কেটে ফেলার পর এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বৃত্ত। ওকে, বৃত্ত পরে আসি আমরা উপবৃত্তে আসি। বৃত্তের ক্ষেত্রে কি করছি, আমরা সোজা করে এই বরাবরটা ছিলাম, বাট এখন আমরা উপবৃত্ত যখন করব তখন একটু বাঁকা করে কাটবো, এমনি করে কাটবো, হ্যাঁ এমনি করে কাটবো। সেই বাঁকা করে যদি আমরা কেটে ফেলি, তাহলে আমরা দেখো এরকম একটা শেপ দেখতে পারবো। এই দেখো এরকম একটা শেপ আমরা দেখতে পারবো, এরকম একটা শেপ। এটা আসলে বোঝা অনেকটা টাফ, এটা একটু উপবৃত্তাকার শেপ, মানে একটু বাঁকা হয়ে গেছে আর কি, হ্যাঁ বৃত্তের মতো এত পারফেক্টলি হয় না, একটু বাঁকা হয়ে গেছে, একটু এটা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, একটু বাঁকা হয়ে গেছে, এটা আমরা উপবৃত্ত বলে থাকি, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি উপবৃত্ত। ওকে, ঠিক আছে। আর অধিবৃত্ত যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো অধিবৃত্ত বানানোর জন্য আমাদের দুইটা লাগে আসলে, হ্যাঁ অধিবৃত্ত হাইপারবোলা বানানোর জন্য এরকম দুটো শেপ লাগবে। দুটো শেপ এখন কি করব আমরা, এই বরাবর কাটবো, ধরো এখানে একটু হালকা পরিমাণ কাটলাম, তারপর এখানে একটু হালকা পরিমাণ কাটলাম, দুইটাকে এরকম এরকম করে জোড়া দিয়ে দুইটা কোণকে উপর থেকে একটা করে কাটলাম, নিচে থেকে একটু করে কাটলাম, কাটার পরে দেখো আমাদের এরকম একটা শেপ দেখা যাবে। দেখো এরকম একটা শেপ তোমরা দেখতে পারবা, এরকম একটা শেপ উপরের দিকে একটা সুন্দর শেপ দেখতে পারবা, এখানে কিছু এই পর্যন্ত একটা শেপ দেখতে পারবা, আবার নিচে থেকে এরকম একটা শেপ তুমি দেখতে পারবা, একদম নিচে থেকে এরকম একটা শেপ দেখতে পারবা। এই দুটো শেপ মিলে কিন্তু একটা ইলিপস হাইপারবোলা বা অধিবৃত্ত। ঠিক আছে, বুঝা গেল? তাহলে কোন বরাবর কাটলে কিভাবে কি পাওয়া যায়, সবাই কি মোটামুটি ক্লিয়ার? তাহলে একটা কোণকে যদি বাঁকা করে কাটি একটা পোরশন, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে প্যারাবোলা, যেটা বাংলা আমি বলছি পরাবৃত্ত। এই বাংলা নিয়ে কিন্তু আমার খুব ঝামেলা আছে, সো আমি যেটা পড়াবো এটাই মনে রাখবা। আর যদি সোজা করে একবার পুরোটা কেটে ফেলো, এখানে যে শেপটা দেখতে পারবা সেটা সার্কেল বা বৃত্ত। আর যদি একটু বাঁকা করে কাটো, তাহলে এখানে একটা শেপ তুমি দেখতে পারবা, এই যে এই শেপটা, এটাকে বলা হবে ইলিপস বা উপবৃত্ত। আর দুই জায়গায় যদি এই বরাবর কাটো, তাহলে উপরে একটা এরকম শেপ দেখতে পারবা, নিচে একটা এরকম শেপ দেখতে পারবা, এটাকে বলা হয় হাইপারবোলা বা অধিবৃত্ত। বুঝা গেছে? দুইটা প্যারাবোলা ইকুয়াল টু হাইপারবোলা কিনা এটা আমরা পরে কথা বলবো। আপাতত মনে রাখো যে দুইটা প্যারাবোলার মতো হলে সেটা অধিবৃত্ত হয়, বা দুটো এক জিনিস না। এই প্যারাবোলার গ্রাফের মধ্যে আর অধিবৃত্তের গ্রাফের মধ্যে মেইন পার্থক্যটা কি, এটা একটু আমরা তোমাদেরকে বুঝাবো। তোমার কাছে এখন আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে দুইটা প্যারাবোলা মানে একটা হাইপারবোলা, ব্যাপারটা এরকম না। এই দুইটা গ্রাফের মধ্যে লট অফ চেঞ্জ আছে, অনেক পার্থক্য আছে। এটা আমরা একদম হাইপারবোলা যেদিন শেষ করব অ্যাডভান্স ক্লাসের দিকে, যে আমি এগুলো পুরো ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দিব। তুমি কি বুঝতে পারলে তাহলে কোথায় কি বরাবর কাটলে কি পাওয়া যায়, এটা মোটামুটি ক্লিয়ার কিনা? তো যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে এখন আমি তোমাদের সামনে এমন একজন মানুষকে রাখবো, যে মানুষগুলো আসলে তোমাদের বোঝার জন্য এই যে জিনিসগুলো, যেগুলো কাটাকাটি দেখলে এই জিনিসগুলো সুন্দর করে কেটে তোমাদের জন্য অ্যারেঞ্জ করে ফেলছে। সো আমি একটু তোমাদের ইরফান ভাইকে ডেকে নিচ্ছি, সামনে কি আছে, ঠিক আছে? এটা এটা ইরফান ভাই এই দুটো ধরলো, আর আমি ধরছি হলো এই দুইটা, এটা আর এটা, ঠিক আছে? সো সো ব্যাকগ্রাউন্ড স্লাইডটা আমরা একটু তাহলে কালো বানাই ফেলি নাকি? এই এখন আসো, এখন আসো, তাহলে একটু ভালো করে দেখি। আমরা একটু বলি এখন যে ইরফান তুমি আরেকটু উঁচু করে ধরো ওটা। হ্যাঁ, সো আমার হাতে যে দুটো জিনিস দেখতে পাচ্ছ, চাচ্চুর হাতে দুটো কি কি একটু বলে ফেলো। চাচ্চুর হাতে যে দুটো শেপ তুমি দেখতে পাচ্ছ, এই দুটো শেপের নাম কি দেখি বলে ফেলো। ইয়েস, সবাই তোমরা ইরফানের হাতে বৃত্ত এবং অধিবৃত্ত, চাচ্চুর হাতে কি বলে ফেলো, চাচ্চুর হাতে বলে ফেলো। ইরফান ভাই সার্কেল হাইপারবোলা, শাবাশ। নাইম ভাই বলছে প্যারাবোলা ইলিপস, প্যারাবোলা ইলিপস, চাচ্চুর হাতে প্যারাবোলা ইলিপস, গুড। তো সবাই একটু থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই অ্যানসার দিতে পেরেছো, আমি সার্থক। এবং এই যে ইরফান ভাই তোমাদের জন্য কষ্টটুকু করলো, এই কষ্টটা ইরফান ভাই সার্থক। তো সবাই একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এখন, যেহেতু ইরফান ভাই এত কষ্ট করে কাজ করছে। তো তোমরা একটু ম্যাথ কাজ করছে, ইরফান একটু বেশি করছে আসলে। সো তোমরা ম্যাথ কে বিশেষ করে বা মানে এই চারটা শেপ কাটবা তুমি, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস এন্ড সার্কেল, এই চারটা শেপ কেটে তোমরা শিখবো একটু পোস্ট করবা। আর এখন একটা স্ক্রিনশট অবশ্যই নিবা, ইরফান ভাই এবং চাচ্চু স্ক্রিনশট নিয়ে, এনাম ভাইয়ের সাথে স্ক্রিনশট নিয়েছো, ইরফানের সাথে স্ক্রিনশট নিয়েছো, এই দুটো সহকারে বাসায় জিওমেট্রিক শেপগুলো তাহলে বুঝতে পারলাম যে এই যে কণিকের যে বিভিন্ন শেপ, আমরা যে কণিকের কথাগুলো বলছি, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত বা সার্কেল বা সরলরেখা, এগুলো আসলে কিভাবে পাওয়া যায়, এটা অ্যাকচুয়ালি আমরা দেখলাম। এখন আসলে আমরা যাবো, যেটা আমরা দেখলাম যে পরাবৃত্তটা এরকম। আমরা কনিক্স বলতে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সরলরেখা, বৃত্ত সবগুলোকেই চিনি। বাট আমরা এই চ্যাপ্টারে কনিক্স বলতে তিনটা জিনিসকে নিয়ে পড়াশোনা করব। একটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত, ইলিপস বা উপবৃত্ত, হাইপারবোলা বা অধিবৃত্ত। এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি আমরা পড়ালেখা করব। আর বৃত্তটা অ্যাকচুয়ালি আমরা পড়ে আসছি। সো বৃত্ত এক প্রকার কণিক, কিন্তু বৃত্ত এই চ্যাপ্টারে বা এখানে আমরা পড়ালেখা করব না। এই তিনটা চ্যাপ্টার পড়ব। সো শেপ থেকে আমরা বুঝতে পেরেছি যে কোনটা পরাবৃত্ত হয়, কোনটা উপবৃত্ত হয়, কোনটা অধিবৃত্ত হয়। কিন্তু শেপ দেখে তো পরীক্ষা হলে শেপ আসবে না। পরীক্ষা হলে আসবে কি? পরীক্ষা হলে আসবে হলো ইকুয়েশন। সো একটা ইকুয়েশন দেখে অ্যাকচুয়ালি আমরা কিভাবে চিনব এটা পরাবৃত্ত নাকি এটা উপবৃত্ত নাকি এটা অধিবৃত্ত। সো সেটা আমাদেরকে জানতে হবে। সো সেটার জন্য আমরা যাব। সো তিনটা প্রকার আমি একটু ছোট করে লিখে ফেলি। পরাবৃত্ত, 2 নম্বরে বলেছিলাম ইলিপস বা উপবৃত্ত, 3 নম্বরে বলেছিলাম অধিবৃত্ত বা হাইপারবোলা। আচ্ছা, সো এটা ইকুয়েশন দেখে আমরা কিভাবে চিনব, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। এখানে 2টা 3টা অনেকগুলো পার্ট আছে, আমি খুব ইজিলি তোমাকে বলছি একটা ইকুয়েশন দেখে তুমি কিভাবে চিনবে এটা পরাবৃত্ত, এটা উপবৃত্ত নাকি অধিবৃত্ত। সো এগুলো যেহেতু 2 ডাইমেনশনাল জিনিস, অর্থাৎ x ও y এর উপরে থাকে, তার মানে এগুলো ইকুয়েশনে x আর y থাকবে। কি থাকবে? x আর y থাকবে। তাহলে পরাবৃত্ত সমীকরণটা দেখতে কেমন? 2টা ভেরিয়েবল, x ভেরিয়েবল আর y ভেরিয়েবল। 2টা ভেরিয়েবলের মধ্যে যদি একটা দ্বিঘাত একটা একঘাত হয়, কি বলছি? x এবং y এই 2টা ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটা দ্বিঘাত একটা একঘাত, তাহলে x স্কয়ার সমান 4y, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। এই 4 কি জিনিস এটা আমরা পরে শুনবো। আপাতত মনে রাখি 2টা ভেরিয়েবল x আর y একটা দ্বিঘাত একটা একঘাত হলে সেটাকে পরাবৃত্ত বলা হয়। এটা এখানে x দ্বিঘাত y একঘাত ছিল, এখানে y এর পাওয়ার 2 হতে পারে, x এর পাওয়ার 1 হতে পারে, এটাকে আমরা পরাবৃত্ত বলবো। তো পরাবৃত্ত চেনার ওয়ে কি? 2টা চলক থাকবে x আর y, এই দুইটার মধ্যে যে কোনো একটা দ্বিঘাত, যে কোনো একটা একঘাত যদি হয়, তাহলে আমরা সেটাকে বলবো পরাবৃত্ত। কথা কি বোঝা গেল? 2টা চলকের একটা দ্বিঘাত একটা একঘাত হলে সেটাকে আমরা পরাবৃত্ত বলবো। এই শেপটাই আলটিমেটলি এরকম হতে পারে, দেখো x মাইনাস আলফা হোল স্কয়ার হতে পারে, এটা সমান 4a y মাইনাস বিটা হতে পারে। এখানেও কিন্তু আসলে দেখো 2টা চলক, আর এটাকে যখন তুমি ভাঙবা তখন কি পাবা? x স্কয়ার পাবা। আর এখানে অলওয়েজ কিন্তু তুমি শুধু y পাবা। তার মানে 2টা চলকের মধ্যে একটা দ্বিঘাত একটা একঘাত থাকে, সেটাকে বলা হয় পরাবৃত্ত। 4a কি জিনিস, 4a নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আপাতত আমি ইকুয়েশন দেখে চিনবো। ইকুয়েশন দেখে কিভাবে চিনছি? 2টা চলকের একটা দ্বিঘাত একটা একঘাত হলে সেটাকে আমরা পরাবৃত্ত বলি। মনে থাকবে? না, তুমি ফিজিক্সে এ ত্বরণ পড়ে আসছো, এখানকার এ অন্য জিনিস, এখানকার এ দ্বারা কি বুঝি একটু পরে আমি বলবো। আপাতত মনে রাখো একটা ধ্রুবক। ঠিক আছে? তাহলে 2টা চলকের একটা দ্বিঘাত একটা একঘাত হলে সেটাকে পরাবৃত্ত বলি। ওকে, ভালো কথা। উপবৃত্ত তাহলে কাকে বলে?
উপবৃত্তের জন্য নরমালি যেটা করতে হয় x স্কয়ার এবং y স্কয়ার দুটাই থাকে। উপবৃত্তে x ও দ্বিঘাত থাকে y ও দ্বিঘাত থাকে, কিন্তু মনে রাখবা এই দুইটার মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলেই হবে সেটা উপবৃত্ত। উপবৃত্তের জেনারেল ফর্মটা আমি একটু লিখে ফেলি, x স্কয়ার বাই a স্কয়ার, এখানে a হচ্ছে ধ্রুবক, a কে আমরা পরে দেখব, y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে আসলে উপবৃত্ত সমীকরণ। দ্যাট মিন্স x আর y দুটাই দ্বিঘাত থাকবে এবং x স্কয়ারের আগেও প্লাস চিহ্ন, y স্কয়ার আগে যদি প্লাস চিহ্ন থাকে তখন আমরা সেটাকে উপবৃত্ত বলবো। এটা এরকম শেপ হতে পারে, x মাইনাস আলফা হোল স্কয়ার থাকতে পারে ডিভাইডেড বাই a স্কয়ার, এখানে আলফা a এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটাও হতে পারে। এখানে x স্কয়ার থাকবে, এখানে y স্কয়ার থাকবে, দুটোর আগে প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্ন থাকলে আমরা সেটাকে বলবো উপবৃত্ত। x স্কয়ার এবং y স্কয়ারের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা সেটাকে বলে ফেলবো উপবৃত্ত। ঠিক আছে? তাহলে পরাবৃত্ত কি দুইটা চলকের একটা দ্বিঘাত একটা একঘাত হলেও পরাবৃত্ত হয় বা প্যারাবোলা হয়। উপবৃত্ত কোনটা হয়? দুইটা চলকের দ্বিঘাত এবং দুটোর আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটাকে বলা হয় উপবৃত্ত। এখন আমরা অধিবৃত্ত কথাটা যদি আসি, অধিবৃত্ত আলটিমেটলি দুটো দ্বিঘাত থাকে, x স্কয়ার বাই a স্কয়ার, y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ এখানেও x এর দ্বিঘাত y এর দ্বিঘাত থাকে, কিন্তু এই দুটোর মাঝখানে মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে সেটা হবে অধিবৃত্ত। সিমিলারলি এটা x মাইনাস আলফা আকারেও থাকতে পারে, y মাইনাস বিটা আকারেও থাকতে পারে। মেইন ফোকাসটা হচ্ছে এই দুটোর মাঝখানে মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো অধিবৃত্ত। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত তিনটা জিনিস বোঝা গেছে কি না? পরাবৃত্তের সমীকরণে দুইটা চলকের মধ্যে একটা দ্বিঘাত একটা একঘাত হলে পরাবৃত্ত। উপবৃত্তের ক্ষেত্রে x স্কয়ার y স্কয়ার থাকবে, দুটাই দ্বিঘাত কিন্তু দুটোর মাঝখানে প্লাস চিহ্ন থাকলে সেটা উপবৃত্ত। x স্কয়ার y স্কয়ার থাকবে, দুটোর আগে মাইনাস চিহ্ন থাকলে হবে অধিবৃত্ত। সো তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সোজা কণিকের ইকুয়েশন। বাংলা কথা যেটা, এখানে যে ইকুয়েশনগুলো তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোজা করা একটা সোজা কণিক আর একটা হলো বাঁকা কণিক। এখন তোমার মাথা ঘোরা শুরু করবে। একজন মনে হয় বলেছিল একটু আগে দেখলাম যে চাচ্চু আমি কণিক পড়ে শেষ করেছি। তো যিনি কণিক পড়ে শেষ করেছো আই থিংক সে এই কথাটা শুনে নাই। সোজা কণিক বাঁকা কণিক নামে দুটো জিনিস আছে পৃথিবীতে। তো এই যে ইকুয়েশনগুলো এগুলো হচ্ছে সোজা কণিক। তুমি এখন কোশ্চেন করতে পারো চাচ্চু সোজা কি বাঁকা কি সবই তুমি জানতে পারবা, আর আমাকে একটু টাইম দাও। এটা হচ্ছে সোজা কণিকের ইকুয়েশন। সোজা কণিক কোনটা বাঁকা কণিক কোনটা আমি একটু ছোট করে বলে নিই। যে কণিকের সমীকরণে x y টার্ম থাকে, x y টার্ম থাকে সেটা হচ্ছে বাঁকা কণিক। আর x y টার্ম যদি না থাকে তাহলে সেটা হবে সোজা কণিক। এগুলো আমরা ডিটেইলস পড়বো, আপাতত এটা মনে রাখি। যদি কোনো গ্রাফের ইকুয়েশনে বা কোনো একটা কণিকের ইকুয়েশনে x y, x y কিন্তু না, x এর সাথে y দুটো জিনিস যদি গুণ আকারে থাকে তাহলে সেই কণিককে আমরা বলবো বাঁকা কণিক। সেটা বাঁকা পরাবৃত্ত হতে পারে, সেটা বাঁকা উপবৃত্ত হতে পারে, সেটা বাঁকা অধিবৃত্ত হতে পারে। তাহলে ওই x y যখন থাকবে তখন আসলে আমরা কিভাবে ডিফাইন করব যে এটা কি পরাবৃত্ত, এটা উপবৃত্ত, এটা অধিবৃত্ত। x y যদি না থাকে তখন সেটা হবে সোজা কণিক। তখন আমরা এইভাবে ডিফাইন করব, একটা দ্বিঘাত একটা একঘাত হলে পরাবৃত্ত, দুইটা দ্বিঘাত দুটো মাঝখানে প্লাস থাকলে উপবৃত্ত, দুইটা দ্বিঘাত দুটো মাঝখানে মাইনাস থাকলে অধিবৃত্ত। এটা হচ্ছে সোজা কণিকের জন্য, যেখানে x y নাই। দেখো এখানে যতগুলো ইকুয়েশন লেখা হয়েছে কোথাও x y তুমি পাবা কিনা বলো তো দেখি। এখানে একজন বলছে y কি অলওয়েজ মাইনাস আগে হবে না, এটা নেগেটিভ কি y আগে হবে অলওয়েজ না, x আগে হতে পারে। এখানে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার b স্কয়ার হতে পারে। মানে যেটা বলছি যে x স্কয়ার দুইটা দ্বিঘাত হবে কিন্তু একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন, তাহলে x এর আগে নেগেটিভ হতে পারে। ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম x y থাকলে সেটা বাঁকা, কিন্তু এখানে যতগুলো ইকুয়েশন লেখা হয়েছে কোথাও কিন্তু x y আসার কোনো চান্স নাই, কারণ এগুলো হচ্ছে সোজা কণিক। সোজা কণিকের মধ্যে এটা থাকলে পরাবৃত্ত, এটা থাকলে সোজা উপবৃত্ত, এটা হচ্ছে সোজা অধিবৃত্ত। এখন যদি x y থাকে তখন অ্যাকচুয়ালি আমরা কিভাবে চিনব যে এটা কি সোজা কণিক, মানে x y থাকলে কিভাবে চিনব এটা কি পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত? তো চেনার উপায় এই বাঁকা কণিক থেকে যে করাটা আমরা দেখাবো এটা সবসময় পরীক্ষা সমীকরণ, যে সমীকরণ আসলে সবকিছু তুমি এক্সপ্রেস করতে পারবা। এরকম একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আমি লিখছি, ইকুয়েশনটা একটু ভালো করে দেখাবা। এটা মানে বৃত্ততে তুমি পড়ে আসছো ax স্কয়ার by স্কয়ার 2hxy 2gx 2fy প্লাস c। এই ইকুয়েশন সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা একটু জানাও। এখানে একটা ইকুয়েশন লিখেছি, ইকুয়েশন তোমরা জানো কিনা? কণিক তো বাঁকাই হবে, সোজা আবার কেমনে হবে? আমি সোজা কণিক বাঁকা কণিক কিভাবে হয় এটা তোমাকে শেখাবো। আপাতত জাস্ট মনে রাখো কণিক হচ্ছে দুই ধরনের, একটা সোজা একটা বাঁকা। আমার বলুন লাগছে একটা সোজা একটা বাঁকা। সো সোজাটার জন্য x y থাকবে না, বাঁকাটার জন্য x y থাকবে। আপাতত মনে রাখো y x y এগুলো হচ্ছে সব ভেরিয়েবল, আর a b h g f c এগুলো হচ্ছে ধ্রুবক। বুঝা গেছে? a b h g f c এগুলো হচ্ছে ধ্রুবক। ওকে, আচ্ছা। সো এই যে জিনিসটা এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এখানে দেখো x y টার্ম আছে, হ্যাঁ x y টার্ম আছে, তাহলে এটা দ্বারা আসলে বাঁকা বুঝবে, x y টার্ম থাকে সেটা বাঁকা হয়। সো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন কোন কণিক নির্দেশ করবে, মানে এটা সরলরেখা নির্দেশ করবে নাকি বৃত্ত নির্দেশ করবে নাকি পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত, কি নির্দেশ করবে সেটা টোটালি ডিপেন্ড করবে এই কনস্ট্যান্ট গুলোর উপরে, a b h g f c এই কনস্ট্যান্ট গুলোর মানের উপরে। এই কনস্ট্যান্ট গুলোর মান বিভিন্ন রকম হলে এটা বিভিন্ন রকম জিনিস নির্দেশ করবে। সো কিভাবে এটা ডিটারমাইন করা যায় সেটা বের করার জন্য একটা নির্ণয়কের মান বের করতে হয়, একটা ডেল্টার মান বের করতে হয়। সেই ডেল্টাটা কিভাবে বের করবে খেয়াল করো। একটা ডেল্টার মান, একটা নির্ণয়কের মান বের করতে হয়, সেটা কিভাবে বের করবে একটু খেয়াল করো। এখানে কনস্ট্যান্ট গুলো এই যে a b h g f c এই কনস্ট্যান্ট গুলো একটা নির্ণয়ক হবে। সেই নির্ণয়গুলো কিভাবে বের করবে দেখো, এই প্রধান কর্ণ বরাবর থাকবে a b c। আমি নির্ণয়কের মানে কথা বলছি, একটা নির্ণয় দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে এটাকে, নির্ণয়টা লিখছি। প্রধান কর্ণ বরাবর থাকবে abc, তারপরে তুমি abcd পড়া শিখবা। abcd পড়ো, abc, তারপরে d কি এখানে আছে, d এখানে নাই, d এর পরে হচ্ছে e কি এখানে আছে, e নাই, তারপরে কি f g h সেই তিনটা কিন্তু আছে এখানে। তাহলে দেখো abc প্রধান কর্ণ বরাবর লিখে ফেলেছি, তারপর d e নাই, তাহলে abc তারপরে d e পরে f g h এমনি করে যাবে, এমনি করে নিচে এসে এভাবে যাবে। বুঝা গেল? abc d e নাই, তারপরে f g h এখানে এভাবে চলে যাবে। আবার নিচেও তাই আসবে abc f g h। এটা হচ্ছে নির্ণয়ক। নির্ণয়কে মনে রাখার প্রসেস তোমাকে বললাম, প্রধান কর্ণ বরাবর থাকবে abc, তারপর d e নাই, তাহলে f g h। এখানে আবার দুটো কথা তোমাদেরকে বলার আছে, এখানে a কি b কি h কি আমাকে একটু বলো তোমরা। নির্ণয়কে মনে থাকবে তো abc, তারপর d e নাই, f g h f g h। নির্ণয়কে মনে থাকবে abc প্রধান f g h f g h। ওকে, সো এখন শোনো তুমি যেটা আমরা বলছি, এখানে a এর পরিচয় কি, তুমি যদি a এর পরিচয় দিতে বলো, তুমি a এর পরিচয় কিভাবে দিবা? a কি ছিল বলবা, a হচ্ছে x স্কয়ারের সহগ, b কি ছিল, b হচ্ছে y স্কয়ারের সহগ, c কি ছিল, c হচ্ছে ধ্রুবক। তাহলে abc মোটামুটি শেষ। এখন তোমরা আমাকে বলবা h কি, h এর পরিচয়টা তোমরা আমাকে একটু দাও দেখি, মনে পারো কিনা। এই কোশ্চেন থেকে দেখে বলো তো h কি, h এর পরিচয়টা তোমরা আমাকে একটু দাও। h কি, h এর পরিচয়টা দাও। h কি, কি x y এর সহগ? পরীক্ষা হলে এটাই ভুল হবে। সবাই x y এর সহগ বলছে, x y এর সহগ বলছে, সেন্টার বলছে, কত কি বলছে। x y এর সহগ তার মানে h হচ্ছে 2x y এর সহগ, অথবা বলতে পারো x y এর সহগের অর্ধেক। তাহলে খুব ভালো করে এটা মনে রাখবো আমরা, এই কথাটা খুব ভালো করে মনে রাখবো। h কি, h হলো x y এর সহগের অর্ধেক, x y এর সহগের অর্ধেক, x y এর, এটা হলো g। f কি, f হলো y এর সহগের অর্ধেক, y এর সহগ কিন্তু না, y এর সহগের অর্ধেক। এই কথাগুলো মনে রাখবে, এগুলো যেন ভুল না হয়। abc তে সমস্যা নাই, gfc তে h fg এর সমস্যা। h হচ্ছে x y এর সহগের অর্ধেক, g হলো x এর সহগের অর্ধেক, f হলো y এর সহগের অর্ধেক। ওকে না? তাহলে এই নির্ণয়কের মানটা
সো এটা আসলে কি কোণিক নির্দেশ করবে তার জন্য ফার্স্ট আমি নির্ণয়কের মানটা বের করব। তো এক নম্বরে খেয়াল করো, আমরা এখন লিখছি যে এই নির্ণয়কের মানের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমি বলতে পারবো যে এই কোণিকটা আসলে কি নির্দেশ করবে। নাম্বার 1, যদি কখনো আমরা দেখি যে এই যে নির্ণয়কটা, এই নির্ণয়কের মানটা শূন্য হয়ে গেছে, এই নির্ণয়কের মানটা শূন্য হয়ে গেছে, তাহলে আর কিছু দেখার দরকার নাই। এটা দ্বারা বোঝাবে জোড়া সরল রেখা, এটা দ্বারা বোঝাবে জোড়া সরল রেখা। এখন তুমি বলবা যে এটা দ্বিঘাত সমীকরণ কিভাবে জোড়া সরল রেখা নির্দেশ করে, তোমাকে আমি একটু পরে বুঝাই দেব। সো টেনশন নেওয়ার কিছু নাই। সো ডেলের মান যদি শূন্য হয়ে যায় তখন আর কিছু দেখা যাবে না, ওটাকে জোড়া সরল রেখা বলতে হবে। এই ইকুয়েশন দ্বারা জোড়া সরল রেখা নির্দেশ করবে। নাম্বার 2, ডেল্টা যদি ডেল্টা নট ইকুয়াল 0 কেন লিখলাম, ডেল্টা যদি 0 হয় তাইলে এটা বাবা ভুল করে ফেলেছি আমি, হ্যাঁ ভুল হয়েছে, ক্ষমা করে দিও। ডেল্টার মান যদি 0 হয় তাহলে আমরা বলে দেব ওটা হচ্ছে জোড়া সরল রেখা। এখন যদি ডেল্টার মান 0 না হয় তাহলে বাকি জিনিসগুলো আমাদের আসবে। ডেল্টার মান 0 না হলে বৃত্তের জন্য তোমরা যেটা জানো, কি জানো বৃত্তের জন্য x স্কয়ার সহগ আর y স্কয়ার সহগ দেখব। x স্কয়ার সহগ a y স্কয়ার সহগ b এটা যদি 0 না হয় এবং x y সহগ যদি 0 হয়, তার মানে h এর মান যদি 0 হয় তখন এটা কি হবে বলো তো দেখি? a b সমান, কিন্তু সেটা 0 না। a b মানে x স্কয়ার y স্কয়ার সহগ দুইটা সমান, কিন্তু সেটা 0 নয়। এবং h এর মান 0, h এর মান 0 মানে x y যুক্ত টার্ম নাই, তখন সেটাকে বলা হবে বৃত্ত বা সার্কেল। এটা আমরা সবাই জানি যে x স্কয়ার y স্কয়ার সহগ সমান এবং x y সহগ 0, তখন সেটা বৃত্ত হয়। ওকে, এটা ডেল্টার মান 0 না হলে তারপরে করা যাবে। ডেল্টার মান 0 হলে কিন্তু করা যাবে না। ওকে, এখন বাকি তিনটা একটু দেখো। বাকি তিনটার জন্য আমরা আসলে ডেল্টার মান 0 হওয়া যাবে না, এটা মাস্ট থাকতে হবে। ডেল্টার মান 0 হওয়া যাবে না কি, হ্যাঁ 4 নম্বর আমরা লিখে ফেলি ডেল্টা নট ইকুয়াল 0, 5 নম্বরও ডেল্টা নট ইকুয়াল 0। ডেল্টা 0 হওয়া যাবে না, তো তারপর আমরা যেটা করব h স্কয়ার এবং ab এর মানটা চেক করব। h স্কয়ার এবং ab এর মানটা চেক করব। h স্কয়ার এবং ab এর মানটা চেক করব। h স্কয়ার এবং ab এর মান, h টা কি ছিল x স্কয়ার সহগের অর্ধেক ছিল, তার স্কয়ার। h স্কয়ার এর মান এবং ab এর মানটা চেক করব। যদি কখনো দেখি h স্কয়ার আর ab দুইটা সমান হয়ে গেছে, তখন আমরা বলবো এটা হবে পরাবৃত্ত। যদি আমরা কখনো দেখি h স্কয়ার এর মানটা লেস দ্যান ab হয়ে গেছে, তখন এটাকে বলবো উপবৃত্ত। যখন h স্কয়ার এর মান গ্রেটার দ্যান ab হবে, একটু লিখে দিই। বৃত্ত অর্জনের শর্ত কি? ab নট ইকুয়াল 0 এবং h এর মান 0 যদি হয় তখন সেটা হবে বৃত্ত। h স্কয়ার যদি ab এর সমান হয় তখন সেটা হবে পরাবৃত্ত। h স্কয়ার যদি লেস দ্যান ab হয় তখন সেটা হবে উপবৃত্ত। আর h স্কয়ার যদি গ্রেটার দ্যান ab হয় তাহলে হবে সেটা অধিবৃত্ত। ঠিক আছে? সো এখানে আমি পাশাপাশি আরেকটা জিনিসের কথাগুলো লিখে দেব, সেটা হচ্ছে e এর মানটা লিখে দেব। হ্যাঁ, পরাবৃত্তের জন্য e এর মানটা আমি পাশাপাশি লিখে দিচ্ছি মনে রাখার সুবিধার্থে। পরাবৃত্তের জন্য e এর মানটা হচ্ছে 1। e যেটা ছিল না যে sp/pm, সো sp/pm এর মান যদি 1 এর সমান হয় তাহলে সেটা বলা হবে পরাবৃত্ত। এবং এটা মনে রাখার ওয়ে কি, h স্কয়ার কে তুমি e এর মতো চিন্তা করবা আর ab কে 1 এর মতো করে চিন্তা করবা। তাহলে e এর মান 1, e এর মান 1 হলে পরাবৃত্ত হয়, e মানে h স্কয়ার, ab মানে হচ্ছে 1। তাহলে h স্কয়ার ab সমান হলে হয় পরাবৃত্ত। উপবৃত্তের জন্য e এর মান লেস দ্যান 1 হলে হয় উপবৃত্ত, আর অধিবৃত্তের জন্য e এর মান গ্রেটার দ্যান 1 হলে হয় অধিবৃত্ত। তাহলে h স্কয়ার মানে তুমি চিন্তা করবা e, ab মানে চিন্তা করবা হচ্ছে 1। ঠিক আছে? তো h স্কয়ার ab দিয়েও বোঝা যায়, e এর মান দিয়েও বোঝা যায়। e এর মানটা তো আমাদের মাস্ট লাগবে। পরাবৃত্তের জন্য e এর মানটা 1, উপবৃত্তের জন্য e এর মান লেস দ্যান 1, আর অধিবৃত্তের জন্য e এর মান গ্রেটার দ্যান 1। আমি কিন্তু বলেছিলাম e এর মানটা সবসময় নেগেটিভ হবে না, কখনো 0 বা 0 থেকে বড় হবে। তাহলে এখানে আমরা দেখো e এর মানটা 1 হইছে, 1 থেকে ছোট হইছে, আর 1 থেকে বড় হইছে। কেউ তোমাকে বলতে পারবা বৃত্তের জন্য e এর মানটা কত? বৃত্ত যেহেতু পড়ানো হয়েছে, বলো বৃত্তের জন্য e এর মানটা কত? বৃত্তের জন্য e এর মানটা কত? তাহলে তুমি জানো বৃত্ত দেখতে কেমন? বৃত্ত দেখতে গোল্লার মতো, এরকম গোল্লার মতো দেখতে বৃত্ত। সো এই e এর মানটা এরকম হবে গোল্লা। বৃত্তের জন্য e এর মানটা হচ্ছে 0। আর জোড়া সরল রেখা বা সরল রেখার জন্য e এর মানটা কত দেখি বলতে পারো কিনা? জোড়া সরল রেখার জন্য e এর মানটা কত দেখি বলতে পারো কিনা? জোড়া সরল রেখার জন্য e এর মানটা কত? বৃত্তের জন্য সরল রেখার জন্য e এর মানটা ইনফিনিটি। আমরা যেটা বলছিলাম খেয়াল করে দেখি আরেকবার। সো সোজা কণিক বাঁকা কণিক নামে দুটো জিনিস ছিল। বাঁকা কণিক বা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অ্যাকচুয়ালি হচ্ছে এই ইকুয়েশন। ইকুয়েশন দিয়ে দুনিয়ার সব সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে প্রুফ করা যায় বা সেকেন্ড ডিগ্রি গ্রাফকে রিপ্রেজেন্ট করা যায়। সো ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করবে সেটা ডিপেন্ড করবে কনস্ট্যান্টের উপরে বা এই ডেল্টার উপরে। সো এই ডেল্টার মানটা কিভাবে বের করব? এবিসি এফজিএইচ এফজিএইচ। ডেল্টার মান যদি শূন্য হয় তাহলে জোড়া সরল রেখা। শূন্য হলে আর এইচ স্কয়ার এবি এগুলো চেক করে লাভ নাই। শূন্য হলে সেটা জোড়া সরল রেখা। শেষ। এখন শূন্য হলে সেটা জোড়া সরল রেখা। শূন্য যদি না হয় তাহলে বাকি জিনিসগুলো দেখব। শূন্য না হলে যদি এক্স স্কয়ার সহ ওয়াই স্কয়ার সব সমান এবং এক্স ওয়াই সব শূন্য হয় তখন বৃত্ত, আর এইচ স্কয়ার এবি সমান হলে পরাবৃত্ত, এইচ স্কয়ার লেস দ্যান এবি হলে হবে উপবৃত্ত, এইচ স্কয়ার গ্রেটার দ্যান এবি হলে হবে অধিবৃত্ত। একজন আমাকে বলেছে ই এর মান লেস দ্যান 1 কিভাবে? আমি তো বলেছিলাম ই এর মানটা 0 থেকে বড় হবে। 0 থেকে বড় মানে কি? সেটা 0 হতে পারে, 1 হতে পারে, 1 এর কম হতে পারে, 1 এর বেশি হতে পারে। এই তো হিসাব। ই গ্রেটার দ্যান 0, ই গ্রেটার দ্যান 0 মানে কি? 0 থেকে বড় মানে কি বলো তো দেখি? এই যে মনে করি এটা 0, 0 থেকে বড় মানে কি? যে 0 সহকারে তার থেকে বড় অন সবগুলো ভ্যালু হতে পারে। 0 থেকে বড় মানে এখানে 1 থাকতে পারে, 2 এরকম ইনফিনিটি থাকতে পারে। তাহলে 1 এর থেকে ছোট যে জিনিসটা সেটা হচ্ছে 0 থেকে বড় নাকি? 1 এর থেকে ছোট মানে এখানে একটু ছোট করে লিখে নাও, সেটা 0 থেকে বড় হতে হবে। হ্যাঁ, 1 এর থেকে ছোট, 0 থেকে বড়, এটা লিখে নাও, তোমার তাহলে কনফিউশন এর রাস্তা হবে না। ই এর মান তো 0 থেকে বড়ই হয়, 1 এর থেকে ছোট কিন্তু 0 থেকে বড়। তখন ই এর মানটা হচ্ছে তখন কণিক যেটা সেটা আমরা এইভাবে চিনতে পারবো এই কোয়েশ্চন থেকে। কিন্তু বাঁকা কণিকের ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো? বাঁকা কণিকের জন্য মনে রাখবো ডেল্টা নট ইকুয়াল 0, পাশাপাশি এইচ স্কয়ার আর এবি এই দুটো যদি সমান হয় তখন আমরা বলে দেব সেটা পরাবৃত্ত। বাঁকা উপবৃত্তের জন্য কি বলবো? ডেল্টা নট ইকুয়াল 0 এবং এইচ স্কয়ার লেস দ্যান এবি, তখন সেটা হবে উপবৃত্ত। অধিবৃত্তের জন্য কি বলবো? ডেল্টা নট ইকুয়াল 0, এইচ স্কয়ার গ্রেটার দ্যান এবি, তখন সেটা হবে অধিবৃত্ত। ঠিক আছে? এবং এখানে পরাবৃত্তের জন্য ই এর মানটা কত বলছিলাম? পরাবৃত্তের জন্য ই এর মানটা আসবে 1, উপবৃত্তের জন্য ই এর মানটা আসবে লেস দ্যান 1, অধিবৃত্তের জন্য ই এর মান আসবে গ্রেটার দ্যান 1। লেস দ্যান 1 মানে 0 থেকে বড় আর কি। সো আমরা যেটা বলেছিলাম তুমি যেটা মনে রাখবা সেটা হলো এইচ স্কয়ারকে ই এর মতো করে চিন্তা করে মনে রাখবা। যে কোনো একটা মনে রাখলে অপরটা মনে রাখা সম্ভব এই রুল দিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে বাঁকা কণিকের জন্য। যখন কণিকটা বাঁকা থাকবে, বাঁকা মানে xy থাকবে আর কি। কণিকটা যখন বাঁকা থাকবে, বাঁকা মানে কণিকের সমীকরণ যখন xy যুক্ত হবে, তখন আসলে আমরা এই জিনিসটা চেক করে কণিক শনাক্ত করব। আমরা কি বুঝে ফেলছি? এখন আমরা y নাই তখন ভাববো সেটা সোজা কণিক, তখন আমরা এই জিনিসগুলো দেখব। x y না থাকলে দেখব দুইটা চলকের মধ্যে একটা দ্বিঘাত, একটা একঘাত হলে সেটা পরাবৃত্ত, দুইটাই দ্বিঘাত, দুটোর মাঝখানে প্লাস চিহ্ন থাকলে উপবৃত্ত, দুইটাই দ্বিঘাত, দুটোর মাঝখানে মাইনাস চিহ্ন থাকলে অধিবৃত্ত। কিন্তু যদি x y টার্ম থাকে তখন কিন্তু এগুলো দেখে লাভ হবে না। x y টার্ম থাকে তখন ডেল্টা বের করব, ডেল্টা যদি নট ইকুয়াল 0 হয় তখন h স্কয়ার ab মানটা আমরা বের করব। যদি h স্কয়ার ab সমান হয় পরাবৃত্ত, h স্কয়ার যদি ab থেকে ছোট হয় উপবৃত্ত, আর h স্কয়ার যদি ab থেকে বড় হয় তাহলে হবে অধিবৃত্ত। আমরা এখন অঙ্ক করি। x y সহগের অর্ধেক যেটা ছিল সেটা।
সো সোজা বাঁকা কখনো লেখা থাকবে না, তোমাকে অঙ্ক দেখে বুঝে নিতে হবে এটা সোজা কণিক নাকি বাঁকা কণিক। হ্যাঁ, আমরা একটু অঙ্ক শেষ করে। সো আমরা এখন একটু দেখি এটা সোজা কণিক নাকি বাঁকা কণিক দেখি, তোমরা আমাকে বলতে পারো কিনা। আগে এটা আনসার দাও, বাকি আনসার পরে দাও। আগে বলো এটা সোজা নাকি বাঁকা, এটা সোজা নাকি বাঁকা এটা আগে বলো। আছে, তার মানে এটা বাঁকা, বাংলা কথা যেটা। আচ্ছা, বাঁকা হয়েছে, ভালো কথা। তারপরে কি আমরা 5x স্কয়ার আছে আর 5y স্কয়ার আছে, তাহলে কি বৃত্ত বলে দিব নাকি? যে x স্কয়ারের সহগ 5 y স্কয়ারের সহগ 5, তাহলে কি বৃত্ত বলবো? বৃত্ত কিন্তু বলা যাবে না, কারণ কি x y আছে। x y থাকলে কখনোই সেটা বৃত্ত হবে না। তাহলে x স্কয়ারের সহগ y স্কয়ারের সহগ সমান, ঠিক আছে, কিন্তু x y থাকলে তো বৃত্ত হবে না, তার মানে এটা বৃত্ত হতে পারে না। বৃত্ত যেহেতু নয়, তাহলে আমাদের অপশনের দিকে তাকাবো, জোড়া সরলরেখা কোথাও আছে কিনা। অপশনে যদি জোড়া সরলরেখা কোথাও থাকতো তাহলে অবশ্যই ডেল্টা। যেহেতু অপশনে কোথাও জোড়া সরলরেখা নাই, এই কারণে আমরা ডেল্টা চেক করব না। এমসিকিউ এর অপশনে জোড়া সরলরেখা থাকলে আমরা ডেল্টা চেক করব। যেহেতু জোড়া সরলরেখা অপশনে নাই, তাহলে আমরা ডেল্টা চেক করার প্রয়োজন নাই। তখন আমরা কি চেক করব? h স্কয়ার আর a এর মানটা চেক করব। তাহলে আমাকে এখান থেকে দেখে একটু বলবা a কত, b কত আর h কত। a হচ্ছে x স্কয়ারের সহগ, এটা হলো a। b হচ্ছে y স্কয়ারের সহগ, এটা হলো b। আর এখান থেকে দেখে আমাকে তোমরা একটু বলো h কত, h এর মানটা কত দেখি, বলতে পারবে না। h এর মানটা কত দেখি বলো, h এর মানটা কত, h এর মানটা কত, h এর মানটা বলো। h কি ছিল? অনেকে বলতেছো 6, সাবধান। h টা ছিল xy এর সহগের অর্ধেক। এখানে xy এর সহগ হচ্ছে -12, শুধু 12 কেন ধরছো তুমি? ওখানে তো +2hxy ছিল। তাহলে এখানে xy এর সহগ কিন্তু -12, তার অর্ধেক হচ্ছে h, তো h হচ্ছে -6। তাহলে এখানে আমরা h স্কয়ারের মানটা প্রথমে বের করব, -6 এর উপর স্কয়ার, তার মানে 36। আর ab মানটা বের করব, ab মানটা হচ্ছে 5 গুণন 5, তার মানে হচ্ছে 25। h হচ্ছে তুমি, ওখানে তো +2hxy ছিল। h এর মানটা কত, h এর মানটা কত, h এর মানটা বলো। h কি ছিল? অনেকে বলতেছো 6, সাবধান। h টা ছিল xy এর সহগের অর্ধেক। এখানে xy এর সহগ হচ্ছে -12, শুধু 12 কেন ধরছো তুমি? ওখানে তো +2hxy ছিল। তাহলে এখানে xy এর সহগ কিন্তু -12, তার অর্ধেক হচ্ছে h, তাহলে h হচ্ছে -6। তাহলে এখানে আমরা h স্কয়ারের মানটা প্রথমে বের করব, -6 এর উপর স্কয়ার, তার মানে 36। আর ab এর মানটা বের করব, ab মানটা হচ্ছে 5 গুণন 5, তার মানে হচ্ছে 25। তাহলে এখানে ab মানটা হচ্ছে 25 আর h স্কয়ারের মান হচ্ছে 36, তার মানে h স্কয়ার এখানে বড়। h স্কয়ার গ্রেটার দ্যান ab, h স্কয়ার মানে ab থেকে বড়। আমরা বলেছিলাম h স্কয়ারকে e এর মতো চিন্তা করবা আর ab কে 1 এর মতো চিন্তা করবা, e গ্রেটার দ্যান 1, তার মানে এটা কি হবে তোমরা এখন বলে ফেলো। h স্কয়ার যদি বড় হয় বা e এর মান যদি 1 এর থেকে বড় হয়, তাহলে সেটা কি করে? কে কে যেন বলতেছে উপবৃত্ত, মাথায় ঠাস ঠাস করে বেল ফেলবো 8-10টা। h স্কয়ার ab থেকে বড় অথবা e এর মান 1 এর থেকে বড়, তার মানে সেটা হয় অধিবৃত্ত। অধিবৃত্ত, অধিবৃত্ত, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এটা একটা অধিবৃত্তের সমীকরণ এবং এটা একটা বাঁকা অধিবৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে একটা বাঁকা অধিবৃত্ত। সো আমি তোমাকে এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেই, মানে এটা ফিল করার জন্য আমি তোমাকে একটা কথা একটু বলি, শোনো। সোজা বাঁকার মধ্যে মেইন পার্থক্যটা তোমাকে আমি এখানে একটু ছোট করে বলে দিই। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমি অধিবৃত্তের সমীকরণ মেইনলি কেমন জানি জানো? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা আসলে অধিবৃত্তের সমীকরণ। অথবা y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে সোজা অধিবৃত্তের সমীকরণ। এই অধিবৃত্তটা দেখতে কেমন জানো? এটা x অক্ষ, এটা y অক্ষ যদি হয়, আমি তোমাকে নরমাল ফিগারটা একটু ড্র করে দেখাই যে এই অধিবৃত্তটা দেখতে এরকম হবে আর কি। হ্যাঁ, এই অধিবৃত্তটা দেখতে এরকম। আর যদি তুমি এই অধিবৃত্তটা দেখতে চাও, y যখন সামনে থাকে, তখন সেই অধিবৃত্ত যদি তুমি দেখতে চাও, সেই অধিবৃত্তটা দেখতে হলো এরকম। এটা y অক্ষের উপর থাকে, এগুলো আমরা পরে আলোচনা করব। যে সবুজ কালি দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আসলে এই অধিবৃত্তের সমীকরণ, এই অধিবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে সোজা অধিবৃত্ত, কারণ এখানে x * y টার্ম নাই। x * y টার্ম যদি না থাকে, অর্থাৎ সোজা কণিক যদি হয়, তাহলে এই কণিকের অক্ষরেখা থাকে, বুঝছো? যেমন এই যে এই কণিকের অক্ষরেখা হচ্ছে এই অক্ষরেখা, এটা হচ্ছে অক্ষরেখা। আর এই কণিকের অক্ষরেখা হচ্ছে এইটা। তার মানে যখন কোন একটা কণিক সোজা কণিক হয়, তখন তার অক্ষরেখাগুলো কোনো না কোনো অক্ষের সমান্তরাল হয়। কি বলছি? সোজা কণিক মানে হলো সেই কণিকের অক্ষরেখাটা কোনো না কোনো অক্ষের সমান্তরাল হয়। কিন্তু যখনই বাঁকা কণিকের কথাটা আসবে, মানে x * y টার্ম যখন থাকবে, তখন সেটা বাঁকা কণিক হবে, সেটা বাঁকা পরাবৃত্ত হতে পারে, বাঁকা উপবৃত্ত হতে পারে, বাঁকা অধিবৃত্ত হতে পারে। সেই কণিকের বা বাঁকা কণিকের অক্ষরেখা কোনো অক্ষের সমান্তরাল হবে না। অর্থাৎ আমি যদি তোমাকে এটার ফিগারটা দেখাইতে চাই, এটার ফিগার দেখবা বাঁকা কণিক কেমন হয়, কোন অক্ষরেখা কোনো অক্ষের সমান্তরাল হবে না, তার মানে সেই শেপটা দেখতে কেমন হবে আমি এখন লিখছি, সেই শেপটা দেখতে হবে এরকম। এইরকম হবে, তার শেপটা দেখতে এরকম হবে। তুমি আসলে একটু ছোট্ট করে লিখে রাখো যে পৃথিবীতে যত x y যুক্ত গ্রাফ তুমি দেখবা, পৃথিবীতে যত x y যুক্ত গ্রাফগুলো দেখবা, সেগুলো হবে বাঁকা। বাঁকা বলতে কি বুঝেছি? অক্ষরেখা কোনো অক্ষের সমান্তরাল নয়। এই যে হলুদ কালারের যে গ্রাফটা তুমি দেখতে পাচ্ছ, অথবা ডটেড লাইন এখানে যে হলুদ কালারের গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফের অক্ষরেখাগুলো কোনো অক্ষের সমান্তরাল নয়। আমরা এগুলো পারফেক্টলি দেখব। এখানে অক্ষরেখা কোনটা? এখানে অক্ষরেখা হচ্ছে এইটা, এটা হলো এখানে অক্ষরেখা। অক্ষরেখাগুলো কোনো অক্ষের সমান্তরাল হবে না। তাহলে x y যুক্ত গ্রাফ যেগুলো, সেগুলো বাঁকা হয়। বাঁকা মানে হচ্ছে তার অক্ষরটা কোনো অক্ষের সমান্তরাল নয়। সেটা পরাবৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে। আমরা এগুলো পারফেক্টলি ভিজুয়ালাইজ করব। জাস্ট আপাতত একটু মনে রাখো। আমরা যখন আস্তে আস্তে আরো ডিপে ঢুকবো, যখন আমরা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের অঙ্কগুলো করব, তখন আসলে এটা আমরা বুঝতে পারবো। আপাতত আমরা এটা মনে রাখি। ঠিক আছে? x স্কয়ার আগে মাইনাস থাকতে পারে, y স্কয়ার আগে মাইনাস থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। ওকে? না, এখানে এখানে এগুলো তো হবে না। হ্যাঁ, এখানে পারফেক্ট ইকুয়েশন হচ্ছে x স্কয়ার আগে প্লাস y স্কয়ার আগে মাইনাস, মানে x স্কয়ার y স্কয়ার আগে উল্টা চিহ্ন থাকতে হবে। x স্কয়ার y স্কয়ার আগে সেম চিহ্ন যদি থাকে, তখন সেটা পরাবৃত্ত, ওকে, উপবৃত্ত হবে। আর x স্কয়ার y স্কয়ার আগে যদি ভিন্ন ভিন্ন চিহ্ন থাকে, তখন সেটা অধিবৃত্ত হবে। z অক্ষের সমান্তরাল হলো না, z অক্ষ নাই, এখানে টু ডাইমেনশনাল কাজ, এখানে z অক্ষ বলে কিছু নাই। ঠিক আছে? তাহলে আমরা যেটা বলছিলাম, x y থাকলে সেটা বাঁকা, এবং সেই বাঁকাটা দেখতে কেমন? বাঁকাটা দেখতে হচ্ছে এরকম। সেই কণিকের অক্ষরেখা কোনো না কোনো অক্ষের সমান্তরাল হবে না। আমার লেখা কি দেখা যায়? ইয়েস, দেখা যায়। তাহলে এটা আমরা বুঝে ফেলছি, এটা হচ্ছে অধিবৃত্ত সমীকরণ। দেখি পরেরটা, এটা তোমরা আমাকে দেখেই বলো তো এটা কি নির্দেশ করে? x - 1 হোল স্কয়ার প্লাস 3y = 0, এই সমীকরণটা কি নির্দেশ করে? এটার আনসার একটু ঝটপট দিয়ে দাও। এটা দেখা ছাড়াই বলে দেওয়া উচিত তোমাদের, এটা কি নির্দেশ করবে। ডেল বের করলেন না কেন? কারণ অপশনে জোড়া সরলরেখা ছিল না। জোড়া সরলরেখা যদি অপশনে থাকতো, তখন আমরা ডেল বের করতাম। ঠিক আছে? যেহেতু অপশনে জোড়া সরলরেখা ছিল না, যার কারণে আমরা ডেল বের করি নাই। এটা কি? এটা কি নির্দেশ করে? x - 1 হোল স্কয়ার প্লাস 3y = 0। অনেকে এটাকে বৃত্ত বলছো। এখানে কি y স্কয়ার আছে? যেটাকে বৃত্ত বলবা তুমি? y স্কয়ার থাকলেও তো বৃত্ত হইতো না, কারণ এখানে x স্কয়ারের সহগ 1, y স্কয়ারের সহগ থাকবে 3, বৃত্ত হইতো না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি x * y নাই, তার মানে এটা সোজা। তারপরে দেখতে পাচ্ছি দুইটা দিক, একটা দ্বিঘাত, x চলকটা দ্বিঘাত, y চলকটা একঘাত। তার মানে একটা দ্বিঘাত একটা একঘাত হলে সেটা হয় পরাবৃত্ত। কোনো কথা হবে না। দেখি দেখে দাগিয়ে ফেলবো। প্যারাবোলা বা পরাবৃত্ত, সরলরেখা বলে ফেলছে একজন। সরলরেখার জন্য x এর পাওয়ার y এর পাওয়ার 1 হয়। x এর পাওয়ার y এর পাওয়ার 1 হয় সরলরেখার জন্য। এটা হচ্ছে C, পরাবৃত্ত। ময়মনসিংহ বোর্ডে আসা কোশ্চেন। xy = 2, এটা কি নির্দেশ করে? দেখি তোমরা বলতে পারো কিনা। xy = 2, এটা কি নির্দেশ করে? পরাবৃত্ত। দাগিয়ে ফেলবো। যা। যেটাকে বৃত্ত বলবা তুমি? y স্কয়ার থাকলেও তো বৃত্ত হইতো না, কারণ এখানে x স্কয়ারের সহগ 1, y স্কয়ারের সহগ থাকবে 3, বৃত্ত হইতো না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি x * y নাই, তার মানে এটা সোজা।
তারপরে দেখতে পাচ্ছি দুইটা দিক, একটা দ্বিঘাত x তলকটা দ্বিঘাত y তলকটা একঘাত, তার মানে একটা দ্বিঘাত একটা একঘাত হলে সেটা হয় পরাবৃত্ত। কোনো কথা হবে না, দেখি দেখে দাগিয়ে ফেলবো। প্যারাবোলা বা পরাবৃত্ত, সরলরেখা বলে ফেলছে একজন। সরলরেখার জন্য x এর পাওয়ার y এর পাওয়ার 1 হয়, x এর পাওয়ার y এর পাওয়ার 1 হয় সরলরেখার জন্য। এটা হচ্ছে সি, পরাবৃত্ত। ময়মনসিংহ বোর্ডে আসা কোশ্চেন। xy = 2 এটা কি নির্দেশ করে, দেখি তোমরা বলতে পারো কিনা। xy = 2 এটা কি নির্দেশ করে, xy = 2 বা xy = যে কোনো কনস্ট্যান্ট, এটা আসলে কি নির্দেশ করে, এটা বলতে পারো কিনা তোমরা। এটা কি হবে দেখি বাংলায় লেখো তো। xy = 2 এটা কি নির্দেশ করে। সো আমরা এখন একটু লিখছি xy = 2 কি নির্দেশ করে দেখো। সো ফার্স্ট করে একটু বাঁকা কণিক, এটা সোজা কণিক হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা একটু বাঁকা কণিক, ঠিক আছে। বাঁকা কণিকের মধ্যে তো তিনটা ভাগ আছে, কণিক তো তিনটা, আমরা নরমালি যেটা বলছি উপবৃত্ত, অধিবৃত্ত নাকি পরাবৃত্ত। মানে এটা কোনটা বাঁকা তো ঠিক আছে, কিন্তু এটাকে কি উপবৃত্ত বলবো, অধিবৃত্ত বলবো নাকি পরাবৃত্ত বলবো। ওকে, সো ফার্স্ট এটা ফিগার যদি তুমি দেখো, তাহলে খুব ফিগার যদি এটা তুমি জানা থাকো যে xy = 2 এটা কিসের সমীকরণ বা xy = 2 দেখতে কেমন, এটা ফিগার যদি তুমি জানো তাহলে ইজিলি বলে ফেলতে পারবে এটা অ্যাকচুয়ালি কি হবে। আমি ফিগার যদি দেখি xy = 2 এর ফিগারটা দেখতে কেমন জানো, xy = 2 এর ফিগারটা দেখতে এরকম হচ্ছে। xy = 2 এর ফিগার যেহেতু দুই পাশের একই শেপ আছে, সেটা একটা অধিবৃত্ত, এটাকে আমরা অধিবৃত্ত বলছি। xy = কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ এবং এটার একটা স্পেশাল নাম আছে, সেই স্পেশাল নামটা একটু জেনে রাখো তোমরা, সেটা আমরা অধিবৃত্ত ক্লাসে যখন পড়বো তখন এটা নিয়ে আলোচনা করবো। এটা একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে এটা হলো আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত নরমালি পরীক্ষায় অধিবৃত্তই থাকে, পরীক্ষায় মানে অপশনে, কিন্তু এটার একটা আরেকটা স্পেশাল নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এখন যদি বলো আয়তাকার অধিবৃত্ত কি, নেক্সটে পড়া হবে। হ্যাঁ, নেক্সট আমরা পড়বো আয়তাকার অধিবৃত্ত কি জিনিস। সো ফিগার থেকে দেখে আমরা বললাম যে এটা একটা অধিবৃত্তের সমীকরণ xy = 2। আমি ফিগার থেকে দেখে বলতে চাচ্ছি না, আমরা আসলে বলতে চাচ্ছি হলো ইকুয়েশন থেকে। এটা যেহেতু xy = 2 আছে, তাহলে এটা একটা বাঁকা, বাঁকার জন্য আমরা h স্কয়ার এর ab টা চেক করব, এখানে বের করার দরকার নাই। সো এটা সরলরেখা হওয়ার কোনোদিন চান্স নাই। সো h ab মানটা বের করা, a এর মান কত বলো, এই সমীকরণে a এর মান কত। এটা কি ছিল, a ছিল x স্কয়ার এর সহগ, এখানে কোথাও কি x স্কয়ার আছে, নাই। তাহলে বলো তো দেখি a এর মানটা কত, a এর মানটা কত বলো। a এর মানটা x স্কয়ার এর সহগ, x স্কয়ার নাই, তার মানে a এর মানটা হচ্ছে 0। b এর মানটা কত, b হচ্ছে y স্কয়ার এর সহগ, এখানে y ও নাই, তাইলে ওটা 0। h এর মানটা কত, h এর মান অনেক কিছু তুমি বলতে পারো। এই 2 কে যদি তুমি x স্কয়ার x y এর সাথে দিয়ে দাও তাহলে এক ধরনের হবে, কিন্তু যাই হোক না কেন x এর সহগ 1 ধরে নাও, 1 এর অর্ধেক হচ্ছে হাফ। ঠিক আছে কিনা বলো। a হচ্ছে 0, b হচ্ছে 0 আর h হচ্ছে x y সহগের অর্ধেক। এখানে x y সহগ তো অনেক কিছু বলা যায়, এই 2 কে তুমি এখানে দিয়ে দিতে পারো। সো এইভাবে চিন্তা না করে এখানে যেটা আছে সেটা থেকে চিন্তা করে, এখানে x এর সহগ আছে 1, তাহলে 1 এর অর্ধেক হচ্ছে হাফ। তাহলে এখানে h স্কয়ার এর মান বের করে ফেলো, h স্কয়ার এর মান 1/2 তার উপর স্কয়ার, তার মানে 1/4 আর ab মান চলে আসছে 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি h স্কয়ার গ্রেটার দ্যান ab, h স্কয়ার যেহেতু ab থেকে বড় তাহলে এটা অধিবৃত্ত। ফিগার থেকে বলে দেওয়া যায় অধিবৃত্ত, আবার তুমি এই যে ইকুয়েশন থেকে বলে দেওয়া যায় এটা একটা অধিবৃত্ত। এটা খুবই ভালো করে মনে রাখবা, এটা খুবই ভালো করে মনে রাখবা, এটা পরীক্ষাতে অনেক আসে। xy = 2 দিতে পারে, অথবা এখানে দিতে পারে xy = ধ্রুবক, xy = ধ্রুবক, এটা পরীক্ষা হলে দিতে যে কোনো ধ্রুবক, সেই ধ্রুবকের মানটা 0 না আবার। হ্যাঁ, xy = 0 হওয়া যাবে না কিন্তু আবার, xy = ধ্রুবক, সেই ধ্রুবকের মানটা 0 না আর কি, 0 হলে অন্য কিছু হয়ে যাবে, ধ্রুবক নট ইকুয়াল 0 আর কি। xy = যদি ধ্রুবক, ধ্রুবকটা 0 ছাড়া যে কোনো কিছু যদি হয় তখন এটা নির্দেশ করবে হলো কণিক বা আয়তাকার অধিবৃত্ত, মানে অধিবৃত্ত বা আয়তাকার অধিবৃত্ত। ab = 0 ভাবে হলো, আর একবার বলেন a এর মানও 0, b এর মানও 0। a ছিল x স্কয়ার এর সহগ, এই কোশ্চেনে তো x স্কয়ার নাই, তাহলে তার সহগ হচ্ছে 0। b ছিল y স্কয়ার এর সহগ, এখানে তো কোনো y স্কয়ার নাই, তাহলে তার সহগ হচ্ছে 0। তাহলে a এর সাথে a এর মান হচ্ছে 0, তার সাথে যদি তুমি b এর মান 0 গুণ করে দাও, 0 0 গুণ করলে কত হয়, 5 হয়, তাই না রে বাবা। 0 এর সাথে 0 গুণ করলে 5 হয়, তাই না। 0 হলো কি হয়, সে যদি বলতেছে 0 হলে কি হবে, 0 হলে কি হবে একটু পরে বলছি। xy = ধ্রুবক, ধ্রুবকের মানটা 0 না হলে আমি বলে দেব অধিবৃত্ত। এখন একজন বলেছে যদি 0 হয় তার তাহলে কি হবে, তাহলে দেখি বলো xy = 0 এটা কি হবে বলো। xy = 0 যদি হয় তাহলে এটা কিভাবে হবে, গ্রাফটাই বুঝি নাই, গ্রাফ বোঝার দরকার নাই। xy = 2 এর গ্রাফ এরকম হয়, এটা মনে রাখো। গ্রাফ কি বোঝা যায়, গ্রাফ আঁকায়া দেখতে হয়, এটা গ্রাফটা কিরকম। h কিভাবে, h টা কি ছিল, xy এর সহগের অর্ধেক ছিল, এখানে xy এর সহগ কত 1, তার অর্ধেক কত হবে হাফ। আচ্ছা 0 হলে কি হয় দেখো, xy = 0, এখান থেকে তুমি কি বলতে পারো, দুইটা জিনিসের গুণফল 0, তার মানে তুমি কি লিখতে পারো, হয় x = 0 অথবা y = 0, ঠিক কি না বলো, হয় x = 0 অথবা y = 0। এখন তুমি বলো x = 0 কিসের সমীকরণ, দেখি বলতে পারো কিনা। x = 0 কিসের সমীকরণ, xy = 0, কেউ কেউ বলতেছে পরাবৃত্ত, মাথা ফাটাবো। xy = 0 তাহলে কি বলতে পারো, x = 0 অথবা y = 0। xy = 0 কিসের সমীকরণ, পরাবৃত্ত সরলরেখা কি বলছে না বলছে ঠিক নাই। x = 0 কিসের সমীকরণ মনে আছে, y অক্ষের সমীকরণ, y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0 আর y = 0 হচ্ছে x অক্ষের সমীকরণ। সরলরেখাতে কি হয়, x আর y এর পাওয়ার 1 থাকলে সেটা সরলরেখা হয়। তাহলে xy = 0 দ্বারা কি রিপ্রেজেন্ট করবে তোমরা এখন বলো। এখান থেকে দুইটা রেখার সমীকরণ পাবো অ্যাকচুয়ালি, একটা y অক্ষ রেখা আর একটা হচ্ছে x অক্ষ রেখা। তাহলে এটা দ্বারা বোঝাবে জোড়া সরলরেখা, এটা দ্বারা বোঝাবে জোড়া সরলরেখা, এটা জোড়া সরলরেখার সমীকরণ। বোঝা গেল, xy = 0 হলে সেটা জোড়া সরলরেখার সমীকরণ। ওকে, তাহলে এখান থেকে মনে রাখার বিষয় যে xy = ধ্রুবক, ধ্রুবকের মান 0 ছাড়া অন্য কিছু হলে সেটা অধিবৃত্ত, আর ধ্রুবকের মানটা যদি 0 হয় তখন সেটা হবে জোড়া সরলরেখা। স্ট্যাটিস্টিক্স মানে, স্ট্যাটিস্টিক্স কি, স্ট্যাটিস্টিক্স তো অন্য জিনিস। গ্রাফ কি আর্ট করতে হবে না বাবা, গ্রাফটা বলছি এটা এমসিকিউ তে আসবে, এমসিকিউ তে আসে xy = 2 এর গ্রাফ যদি তোমার মাথায় থাকে, যেটা গ্রাফ দেখতে এরকম, তাহলে তুমি বলে দিতে পারবে এটা অধিবৃত্ত সমীকরণ। ঠিক আছে, জোড়া সরলরেখা, ইয়েস। ওকে, পরের দিকে আমরা যাই। x² - y² = 0 এটা কিসের সমীকরণ, দেখি এটা বলতে পারো কিনা। x² - y² = 0 এটা কিসের সমীকরণ দেখো। তাহলে x² - y² = 0, তাহলে এখান থেকে আসবে x² = y², দুই পাশে যদি আমরা স্কয়ার রুট করি তাহলে x = +- y, অথবা তুমি বলতে পারো y = +- x, এটা বলতে পারো। তার মানে y = x একটা, y = -x একটা। এখন তোমরা বলো এটা কিসের সমীকরণ, y = x একটা, y = -x একটা, এটা কিসের সমীকরণ। বলে বৃত্ত রে, বোকা ছেলে পেলে কোথাকার, এখানে মাঝখানে মাইনাস থাকলে এটা প্লাস থাকলে বৃত্ত হয়ে যেত, এখানে তো মাইনাস আছে। আবার বলো অধিবৃত্ত, y = x আর y = -x, x আর y এর পাওয়ার যদি 1 হয় তখন সেটা সরলরেখা হয়। সরলরেখা ভালোমতো পড়ে আসো নাই, ax + by + c = 0, এটা হচ্ছে সরলরেখার স্ট্যান্ডার্ড সমীকরণ। x এর পাওয়ার y এর পাওয়ার 1 হলে সেটা সরলরেখা হয়, আর y = mx মূল বিন্দুগামী সরলরেখা। এটা দেখো এই যে x অক্ষ, এটা y অক্ষ, সরলরেখা ভালোমতো পড়ে আসে নাই। এটা হচ্ছে y = x রেখার সমীকরণ, ঢাল পজিটিভ, আর একটা ঢাল হচ্ছে নেগেটিভ, y = -x, নেগেটিভ মানে সেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ তৈরি করবে, 90 দিক থেকে বড় কোণ তৈরি করবে, এই যে y = -x, এটা একটা জোড়া সরলরেখা সমীকরণ।
এটা একটা জোড়া সরলরেখা সমীকরণ, জোড়া সরলরেখা সমীকরণ, এটা একটা জোড়া সরলরেখা সমীকরণ। এখন অনেকে অধিবৃত্ত বলছিলা তোমরা, কারণ তোমরা যেটা শিখে আসছিলাম আমি x স্কয়ার y স্কয়ার আগে যদি উল্টা চিহ্ন থাকে তাহলে সেটা অধিবৃত্ত হয়। সেটার জন্য একটা শর্ত মনে রাখতে হবে, এখানে 0 হওয়া যাবে না। এখানে যদি 0 ছাড়া অন্য কিছু থাকতো, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান a স্কয়ার, a নট ইকুয়াল 0, তখন তুমি বলতে পারতে এটা অধিবৃত্ত। বুঝাইছে? এখানে যদি 0 থাকে তাহলে এটা জোড়া সরলরেখা হয়, কিন্তু 0 ছাড়া যদি অন্য কিছু থাকে, যে a এর মান দুনিয়ার যাই কিছু হোক না কেন, তখন এটাকে বলবো আমরা অধিবৃত্ত। এটা তো সোজা অধিবৃত্ত, কারণ x y নাই। তাহলে সোজা অধিবৃত্তের জন্য দেখবো x স্কয়ার y স্কয়ার আগে উল্টা চিহ্ন আছে কিনা, উল্টা চিহ্ন আছে, তাহলে এটা অধিবৃত্ত। এই কনস্ট্যান্টটা 0 হওয়া যাবে না। 0 না হলে অধিবৃত্ত বলবো, কিন্তু যদি 0 হয় তখন সেটা হয়ে যাবে সরলরেখা, জোড়া সরলরেখা। ঠিক আছে? ঠিক আছে? ওকে। পরে আমরা আরেকটা দেখবো, এই সরলরেখাটা কি নির্দেশ করে এটা জানার আগে আমি আরো দুই তিনটা জিনিস একটু দেই, তোমরা একটা করে বলবা। নাম্বার 1 আমি বলছি, খেয়াল করি। নাম্বার 1 আমি বলছি, এটা কি নির্দেশ করে তোমরা বলবা। y স্কয়ার প্লাস 3y প্লাস 4x ইকুয়াল 0, এটা কি নির্দেশ করে বলবা। x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু 4y, এটা কি নির্দেশ করে বলবা। তারপরে তোমরা বলবা হলো 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 5x ইকুয়াল 0, এটা নির্দেশ করে কি বলবা। করে বলবা কি নির্দেশ করে, একের পর একটা বলবা, দেখি তোমরা কয়জন। এটা সোজা, সোজাটার মধ্যে দেখতে পাচ্ছি একটা দ্বিঘাত, y চলকটা দ্বিঘাত আছে, x চলকটা একঘাত আছে। তার মানে এটা কি হবে তোমরা বলে ফেলো, এক নাম্বারটা কি। এক নাম্বারটা পরাবৃত্ত, একটা দ্বিঘাত একটা একঘাত, সো এটা হবে পরাবৃত্ত। তোমরা একটু খাতায় লিখে ফেলো, তোমরা এটা খাতায় লিখে ফেলো, সবগুলো লিখে ফেলে তোমরা নিজেদের মতো করে অ্যানসার করো। অ্যানসার করার পরে বাকিটা আমরা দেখবো। আমার সাথে এখানে x হচ্ছে দ্বিঘাত, y হচ্ছে একঘাত। এখানে কিন্তু x ও একঘাত আছে, এটা কিন্তু টেনশন নেওয়ার কিছু নাই। এখানে কিন্তু x ও একঘাত আছে, এখানে টেনশন নেওয়ার কিন্তু কিছু নাই, কারণ এটাকে লেখা যাবে x প্লাস সামথিং হোল স্কয়ার, x প্লাস সামথিং হোল স্কয়ার আকারে লেখা যাবে। কারণ x টা হচ্ছে দ্বিঘাত, y টা হচ্ছে একঘাত, সো এটা পরাবৃত্ত। এখানে x y নাই, তাহলে এটা সোজা। তারপরে দেখতে পাচ্ছি কি x স্কয়ার y স্কয়ার আগে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। x স্কয়ার y স্কয়ার আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে আমরা এটাকে কি বলবো বলো তো দেখি। x স্কয়ার y স্কয়ার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে এটাকে আমরা উপবৃত্ত বা বৃত্ত বলতে পারি। সো তারপরে আবার দেখবো x স্কয়ার আর y স্কয়ার সহগটা কেমন, সহগ দুটো যদি সমান হয় এবং x y তো এখানে নাই, তাহলে এটাকে আমরা বৃত্ত বলবো। হ্যাঁ, x স্কয়ার y স্কয়ার আগে প্লাস চিহ্ন, কিন্তু দুটো সহগ আলাদা আলাদা, তখন উপবৃত্ত। কিন্তু যেহেতু x স্কয়ার y স্কয়ার সহগ দুটো প্লাস, x স্কয়ার y স্কয়ার সহগ দুটোই হচ্ছে একই, দুটো সহগ একই হলে সেটাকে বৃত্ত বলবো, বৃত্ত বৃত্ত। এটা কি, এখানে দেখতে পাচ্ছি x y নাই, ভালো কথা, সোজা। তাইলে এখানে x স্কয়ার সহগ y স্কয়ার সহগ 3 এবং মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা উপবৃত্ত। দুইটার আগে প্লাস চিহ্ন, x স্কয়ার y স্কয়ার আগে, সহগ দুটো সেম হলে বৃত্ত, সহগ দুটো আলাদা হলে উপবৃত্ত। আর এখানে দেখো x স্কয়ার y স্কয়ার সহগ আলাদা আলাদা এবং মাঝখানে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন হলে অধিবৃত্ত। এখানে তাই x স্কয়ার y স্কয়ার দুটো আগে মাইনাস চিহ্ন, দুটো মাঝখানে, তখন এটা অধিবৃত্ত। এগুলো সব সোজা অধিবৃত্ত, সোজা করে ছিল। এটা সব সোজা করে ছিল। বাঁকা কখনো বৃত্ত হয় না, বৃত্ত কখনো বাঁকা হয় না, কারণ বাঁকা সমীকরণে x y থাকতে হবে, কিন্তু x y থাকলে সেটা বৃত্ত হয় না। সো বাঁকা বৃত্ত কখনো হওয়ার চান্স নাই। 5 নাম্বারটা পরাবৃত্ত বলছো নাকি না, 5 নাম্বার সবার কি হয়েছে কিনা, কার কার সবগুলো হয়েছে আমাকে একটু জানাও। ইয়েস, এক্স্যাক্টলি সবার। অপশনে এমসিকিউ আসে এগুলো, অপশনে জোড়া সরলরেখা আছে কিনা। জোড়া সরলরেখা অপশনে যদি থাকে তাহলে আমরা ডেল্টা চেক করব। জোড়া সরলরেখা যদি অপশনে না থাকে ডেল্টা চেক করার কোনো প্রয়োজন নেই। ডেল্টা ছাড়াই আমরা x স্কয়ার a b দিয়ে বলে দিব। যেমন মনে করো আমরা একটা एग्जांपल -2x -3 দিলাম না, ধরে নাও যে দিলাম 6y সরলরেখা, জোড়া সরলরেখা অপশনে দিলাম, অধিবৃত্ত। তোমরা কিন্তু অনেকেই এটা দেখে আমাকে অ্যানসার দিয়ে দিচ্ছ কি x স্কয়ার y স্কয়ার আছে এবং মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে মানে এটা উপবৃত্ত হবে। এটা কিন্তু সবথেকে ভুল ধারণা। আমি বলেছিলাম x স্কয়ার y স্কয়ার আগে প্লাস চিহ্ন থাকলে উপবৃত্ত কখন হবে, যখন x y থাকবে না তখন। সঞ্জিদা, যখন x y থাকবে না তখন। এখানে তো x y আছে, x y যখন থাকবে তখন এখানে বাঁকা, বাঁকাটার ডেফিনিশন, বাঁকাটার থেকে ডিসিশন আসবে h স্কয়ার a b এবং ডেল্টা থেকে। এখানে আর তখন x স্কয়ার আগে কি চিহ্ন y স্কয়ার আগে কি চিহ্ন, এটাতে যাওয়া যাবে না। তাহলে আমি কি করব, এখানে যেহেতু x y আছে তাহলে এখানে এবং জোড়া সরলরেখা অপশন আছে, তখন ডেল্টাটা চেক করব। আমি ডেল্টার মানটা বের করি। ডেল্টা সমান কত ছিল, a b c f g h f g h, এটাই ছিল। এবং প্রত্যেকটা মানগুলো আমরা একটা করে লিখে নেব। দেখো এখানে কার মান কত আসবে আমি একটা করে লিখছি। a এর মান কত ছিল, a ছিল x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ হচ্ছে 3, এটা হচ্ছে a এর মান। b ছিল y স্কয়ারের সহগ 4, c ছিল ধ্রুবক, ধ্রুবক হচ্ছে বাম পাশে রেখে ধ্রুবক, ডান পাশে 0 বানানোর পরে 5। ওকে, তারপর f g h লাগবে। f এর মান কত, f ছিল y এর সহগের অর্ধেক, f এর মান কত আসবে, f ছিল y এর সহগের অর্ধেক, y এর সহগ হচ্ছে -6, এর অর্ধেক হচ্ছে y, f আসবে। তাহলে -6 এর অর্ধেক -3, এটা হচ্ছে f এর মান। g ছিল x এর সহগের অর্ধেক, x এর সহগ হচ্ছে -2, তার অর্ধেক আসবে -1। এই হচ্ছে x y এর সহগের অর্ধেক, x y এর সহগ হচ্ছে +6, তার অর্ধেক হচ্ছে 3। মানগুলো ক্লিয়ার। a এর মান x স্কয়ারের সহগ 3, b এর মান y স্কয়ারের সহগ 4, c এর মান হচ্ছে কনস্ট্যান্ট বাম পাশে রেখে 5, f হচ্ছে y এর সহগের অর্ধেক, -6 এর অর্ধেক -3, g হচ্ছে x এর সহগের অর্ধেক, -2 এর অর্ধেক -1, h হলো x y এর সহগের অর্ধেক, 3 এর 6 এর অর্ধেক 3। সো এখন আমরা ডেল্টা মানটা বের করে ফেলি। a কত ছিল, 3 4 5, সহগের অর্ধেক -2 এর অর্ধেক -1, h হলো x y এর সহগের অর্ধেক, 3 এর 6 এর অর্ধেক 3। সো এখন আমরা ডেল্টা মানটা বের করে ফেলি। a কত ছিল, 3 4 5, আর f g h এর মান ছিল -3 -1 + 3, -3 -1 + 3। এটার মানটা একটু বের করে কি আমাকে বলো, মানটা কত আসে। ক্যালকুলেটর করতে পারো, তো হাতে কলমে করতে পারো। আমি ধরো হাতে কলমে করছি। নির্ণয়ের মান কিভাবে বের করতে তোমরা শিখে আসছো। যেকোনো একটা সারি বা কলমে সাপেক্ষে বিস্তার করে ফেলো। এদিকে সাপেক্ষে বিস্তার করতেছি, তাহলে 3 সাপেক্ষে বিস্তার করতেছি, এই সারি এই কলম বাদ চলে গেল, 4 5 20 মাইনাস 3 3 9, -3 নিলাম, -3 নিলে এই সারি এই কলম বাদ চলে যাবে, তাহলে এখান থেকে 3 5 15 মাইনাস 3 1 3 প্লাস -1 নিলাম, -1 নিলে এই সারি এই কলম বাদ চলে যাবে, 3 3 -9 মাইনাস -4, তার মানে +4 হয়ে যাবে। আমাকে ক্যালকুলেশন করে বলো অ্যানসার কত আসে। 0 আসার চান্স আছে কিনা, 20 - 9 11, 15 - 3 12, আর এখানে প্লাস চলে আসবে কত, -9 + 4 -5, তাহলে +5 চান্স আছে কোনো। 3 11 33, 33 আর 5 38, -3 12 36, তার মানে +2। সো নট ইকুয়াল 0। ডেল্টা কিন্তু 0 না, ডেল্টা 0 না, ডেল্টা যেহেতু 0 না, তাহলে জোড়া সরলরেখা অপশন আসার কোনো চান্সই নাই। তাহলে বাকি তিনটার মধ্যে যেকোনো একটা হবে। ডেল্টা যেহেতু আমার 0 আসে নাই, তাহলে আমার বাকি তিনটার মধ্যে যেকোনো একটা হবে। তখন h স্কয়ার ab আমরা চেক করব। h স্কয়ার মানটা আমরা চেক করে ফেলি। h স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার মানে 9, আর ab মানটা আমরা চেক করে ফেলি। a মান হচ্ছে 3, b মান হচ্ছে 4, তাহলে 3 4 হলো 12। তাহলে এখানেও দেখতে পাচ্ছি h স্কয়ার বড় না ab বড়, h স্কয়ার মান হচ্ছে 9 আর ab মানটা হচ্ছে 12। তাহলে h স্কয়ারটা এখানে বড়, মানে ab টা বড়, ab মান হচ্ছে 12, তাহলে h স্কয়ার মানে e less than 1, তার মানে কি হবে তোমরা বলে ফেলো। e এর মান একটা থেকে ছোট, তাহলে কি হবে স্যার, e এর মান একটা থেকে ছোট, তাহলে এটা হবে উপবৃত্ত, এটা হবে উপবৃত্ত। তুমি যদি এখন মনে করে থাকো যে চাচ্চু আমি তো প্রথমেই ঠিক অ্যানসার দিয়েছিলাম যে 4x স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস চিহ্ন আছে তখন উপবৃত্ত হয়ে যেত। সাব্বাস, কারণ আমি যদি এখানে 4 না দিয়ে যদি y দিয়ে দিতাম তাহলে কি হতো বলো দেখি। আমি যদি এখানে শুধু y স্কয়ার দিয়ে দিতাম তাহলে কি হতো। ধরে নাও ডেল্টা মান 0 আসলো না, কিছু একটা ডেল্টা মান আসলো, তখন এটা অধিবৃত্ত হয়ে যেত।
তুমি যদি আগে লজিকে বলতা যে চাচ্ছ আপনি এখানে বের করলেন নদী উপবিত আসলো, আপনি আগেও শুরু করছিলেন, যখন শুরুতে বলছিলাম তখন x স্কয়ার y স্কয়ারের প্লাস চিহ্ন ছিল, তখন আমি ওই জায়গাটাকে উপবিত বলছিলাম। তাহলে x স্কয়ার y স্কয়ারের সবসময় প্লাস চিহ্ন উপবিত হবে, x থাকার পরে হবে না। তাই এখানে যদি ফুল y স্কয়ার না দিয়ে শুধু y স্কয়ার দেই, তখন কি হবে বলতো, তখন ab মান কিন্তু আসবে 3, তখন ab মানটা ছোট হয়ে যাবে, তখন কিন্তু এটা অধিবৃত্ত হয়ে যাবে। বুঝা গেল? তখন কিন্তু এটা অধিবৃত্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা অধিবৃত্ত হয়ে যাবে। কথা বুঝছি? তাহলে 4y স্কয়ার ছিল, 4y স্কয়ার থাকার ফলে এটা আলটিমেটলি উপবৃত্ত হয়ে গেল, কিন্তু এটা বাঁকা উপবৃত্ত। ওকে, এখন মজাটা কোথায় আমি তোমাকে এখন দেখাই, মজাটা কোথায়, মজাটা এই জায়গায়। এইটা তোমরা আমাকে একটু দাও, দেখি তোমরা আমাকে একটু বলো এটা কিসের সমীকরণ নির্দেশ করে। আমি ধরে নাও এটা তোমাকে আমি কোশ্চেন করতে দিলাম, ধরে নাও রিটেন কোশ্চেন আছে, তুমি কি বলবে এটা আনসার কি? x স্কয়ার 4y স্কয়ার প্লাস 4xy প্লাস 6x প্লাস 12y প্লাস 9 ইকুয়াল 0, এটা কি নির্দেশ করে, কি আনসার দিবা? অপশনে জোড়া সরলরেখা না থাকলে ডেল্টা চেক করার দরকার নাই, কিন্তু যদি অপশনে জোড়া সরলরেখা নাই, কিন্তু কোনটাই নয়, অপশনে আছে চারটা অপশন ধরে নাও, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সাথে সাথে আসছে আবার কোনটাই নয়, কোনটাই নয় থাকলেও কিন্তু আমাকে আবার ডেল্টা চেক করতে হবে, কারণ ডেল্টা না জোড়া জোড়া সরলরেখা আসছে। সো এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা কি নির্দেশ করবে বলো? অনেকে বলছে বাঁকা উপবৃত্ত, বাঁকা উপবৃত্ত আমরা কিভাবে বুঝবো? এটা বাঁকা কোণিক, x y আছে মানে এটা বাঁকা কোণিক, বাঁকা কোণিক মানে এটা বাঁকা পরাবৃত্ত হতে পারে, বাঁকা উপবৃত্ত হতে পারে, বাঁকা অধিবৃত্ত হতে পারে। এটার জন্য আমরা পরে ডেল্টা চেক করব এবং h স্কয়ার এর চেক করব। উপবৃত্ত এটা যারা বলছো তাদের জন্য সমাধান। সো তোমরা অনেকেই করবা কি, এই অঙ্ক যখন পরীক্ষা হলে করতে দেবে, x y দেখার পরেই তুমি যেটা করবে, x y দেখার পরে কিন্তু আমার কিছু থাকবে না, ওই x স্কয়ার আগে প্লাস আছে নাকি y স্কয়ার আগে প্লাস আছে না মাইনাস আছে এগুলো কিছু থাকবে না, ডেল্টা এবং h স্কয়ার এর চেক করতে হবে। সো x y টার্ম থাকলে তোমরা অনেকেই চিন্তা করবা কি, এখানে a কত, a বলবা হচ্ছে x স্কয়ার সহগ 1, b কত, b হচ্ছে y স্কয়ার সহগ 4, h কত, h হচ্ছে x y সহগের অর্ধেক, x y অর্ধেক কত 4, x y সহগ হচ্ছে 4 তার অর্ধেক হচ্ছে 2, তাহলে h স্কয়ার এর মান কত, h স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার মানে হলো 4, ab মান কত, ab মান হচ্ছে 1 * 4 তার মানে হলো 4, তার মানে দেখতে পাচ্ছি h স্কয়ার আর ab দুটো সমান হয়ে গেছে, h স্কয়ার মানে আমি মনে রাখতে বলছিলাম e আর ab মানে মনে রাখতে বলছিলাম 1, তার মানে কিন্তু h স্কয়ার দ্বারা e বুঝায় 1 দ্বারা ab বুঝায়, ব্যাপারটা কিন্তু তা না, এটা মনে রাখার জন্য বলছি। সো h স্কয়ার সমান ab বা e সমান 1, তার মানে তুমি কিন্তু বলে দিতে পারো এটা পরাবৃত্ত, তুমি কিন্তু বলে দিতে পারো যে দিস ইজ এ প্যারাবোলা। তুমি এটা বলতে পারো কিনা আমার সাথে একমত কিনা তোমরা বলো, তোমরা বলে দিতে পারো যে এটা একটা প্যারাবোলা, ঠিক আছে, বাট দিস ইজ এ রং অ্যান্সার, এটা পরাবৃত্ত না, অ্যান্সারটা ভুল হয়েছে। এই যে সেটা আসলে খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম h স্কয়ার আর ab আমি কখন চেক করব, যদি ডেল্টা নট অফ ইকুয়াল 0 হয়, ডেল্টা চেক করতে হবে, ডেল্টা চেক করতে হবে, ডেল্টা চেক করতে হবে, ডেল্টা যদি নট অফ ইকুয়াল 0 হয় তখন আমরা h স্কয়ার ab তে যাব, কিন্তু ডেল্টা যদি 0 হয় তখন আর h স্কয়ার ab তে যাওয়ার প্রয়োজন পড়বে না। সো এটা ডেল্টাকে বের করতে হবে, হ্যাঁ, সো ডেল্টা বের করব, ডেল্টা বের করার জন্য ab h g এর মান বের করে ফেলি, a এর মান 1, b এর মান 4, c এর মান কত, c এর মান হচ্ছে 9, তারপর f g h, f হচ্ছে y সহগের অর্ধেক 12 অর্ধেক 6, g কত, x এর সহগের অর্ধেক 3, h হচ্ছে x এর সহগের অর্ধেক 2, তাহলে ডেল্টা বের করে ফেলো, ডেল্টা হচ্ছে abc f g h f g h, তাহলে এখন মান বসাও, দেখো কত আসে, a কত ছিল 149 আর f g এর মান কত, f g 632 এই নির্ণয়ের মান দেখে বলে দাও যে এই নির্ণয়ের মান শূন্য, এটা কি তোমরা ফিল করতে পারো? এই যে নির্ণয়টা ছিল, এই নির্ণয়ের মান যে দেখে ফিল করা যায় যে এটা মান শূন্য, এটা ফিল করতে পারো? তোমরা নির্ণয়কে মান বের করা শেখাচ্ছ না, সেখানে একটা শর্টকাট ছিল যে কোন একটা নির্ণয়কের এক জোড়া সারি অথবা এক জোড়া কলাম যদি গুণোত্তরে থাকে তাহলে তার মান শূন্য হয়। এক জোড়া সারি অথবা এক জোড়া কলাম, দুই জোড়া লাগে সমান্তরের জন্য, গুণোত্তরের জন্য এক জোড়া দেখলেই হয়। খেয়াল করে দেখো, এই যে তুমি যদি কলাম বা সারি যাই দেখো না কেন, এখানে এক নম্বর কলামের সাথে দুই নম্বর কলাম দুই জোড়া গুণ করে দেখো তুমি পেয়ে যাবে। এক নম্বর কলামের সাথে দুই জোড়া গুণ করো, দুই নম্বর কলাম পাবা, দুই জোড়া গুণ করো, দুই জোড়া গুণ করো, ঠিক আছে? এক জোড়া সারি বা এক জোড়া কলাম যদি গুণোত্তর ধারা থাকে তাহলে তার মান শূন্য। সো এটা যেহেতু এই জোড়া গুণোত্তর ধারা আছে তাহলে তার মান শূন্য, যেহেতু ডেল্টা মান শূন্য তখন আর h স্কয়ার এর চেক করে কোনো লাভ হবে না, এটা একটা জোড়া সরলরেখা নির্দেশ করে। সো এটা একটা জোড়া সরলরেখা নির্দেশ করে, এটা আসলে একটা জোড়া সরলরেখা নির্দেশ করে, এটা একটা জোড়া সরলরেখা নির্দেশ করে। সো জোড়া সরলরেখা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমার মনের মধ্যে অনেকগুলো কনফিউশন অ্যারাইজ করতে পারে, এটা অ্যান্সার শেষ, জোড়া সারিটা। এখন মনের মধ্যে একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে, চাচ্চু ঠিক আছে আমি বুঝলাম, আপনি আমাকে ইকুয়েশন থেকে বুঝাইলেন, শর্ত থেকে বুঝাইলেন যে ইটস এ জোড়া সরলরেখা বা কাপল অফ স্ট্রেট লাইন, ইংলিশে জোড়া সরলরেখা ইংলিশে কাপল অফ স্ট্রেট লাইন। সো আমি তো আসলে সরলরেখা সমীকরণ জানি এরকম, তাই না? খুলেছ নাকি? আমি সরলরেখা সমীকরণ কি জানি, ax + by + c = 0, এটা আমরা জানি সরলরেখা সমীকরণ, মানে x এর পাওয়ার y পাওয়ার 1 থাকে। সো এইটা আসলে জোড়া সরলরেখা কিভাবে নির্দেশ করে, মানে এই সমীকরণকে আমরা কিভাবে এই সমীকরণে কনভার্ট করে নিতে পারি, এটা একটু তোমাকে আমি দেখাই। অনেকেই বলতেছো মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা মাথার উপর দিয়ে যাবে, এটাই নরমাল, প্রথম ক্লাস মাথার উপর দিয়ে যাবে, ঘুম আসতেছে, রেশমি বলছে, সিলভিয়া বলছে মাথার উপর দিয়ে যাবে, কারণ আমি তোমাদেরকে যা পড়াচ্ছি এই জিনিসগুলো জীবনে কোনোদিন তোমরা পড়ো নাই, একদমই তোমাদের কাছে নতুন, আর আই থিংক এই জিনিসগুলো তোমাকে এভাবে কেউ কোনোদিন পড়াবেও না, যেহেতু নতুন জিনিস শিখছো এই জন্য হচ্ছে একটু কঠিন লাগছে তোমাদের কাছে, বাট খুব সোজা জিনিস, আমি এটা পড়াই দিয়ে ক্লাস শেষ করে ফেলবো, একটু হাই টপিকের জিনিস এগুলো, কারণ এই জিনিসগুলো কখনো দেখো না আগে, এই জন্য মানে আজকে ক্লাসগুলো করার পরে দেখবে মাথা। সো এই সমীকরণটা, এই যে দ্বিঘাত সমীকরণ একটা, সেখান থেকে দেখো কিভাবে সরলরেখা বানাই ফেলি এটাকে। সরলরেখা কিরকম ছিল, x স্কয়ার 4y স্কয়ার তারপরে কত ছিল 4xy 6x 12y + 9 = 0 ছিল। এই যে সমীকরণটা ছিল এটাকে আমরা এটা লিখতে পারি, দেখো এটা লেখা যায় কিনা, x + twice y + 3 হোল স্কয়ার লেখা যায়। এই যে জিনিসটা ছিল এই জিনিসটা এটা লেখা যায়, দেখো a + b + c হোল স্কয়ার ফর্মুলা, a + b + c হোল স্কয়ার ফর্মুলা, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2c করে দেখে মিলে যাবে। এই যে সমীকরণটা এটাকে এইভাবে লেখা যায়, a + b + c হোল স্কয়ার, এটা কি বোঝা যায়? a + b + c হোল স্কয়ার ফর্মুলা মনে আছে, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca, ঠিক আছে? তো এই সমীকরণকে এইভাবে লেখা যায়, তাহলে x + twice y + 3 হোল স্কয়ার = 0, এটা তুমি কি লিখতে পারো, এই হোল স্কয়ারকে তুমি এভাবে লিখতে পারো, x + twice y + 3 * xy + y + 3, দুইটা গুণফল = 0, তাহলে এখানে কি লেখা যায়, হয় x + twice y + 3 = 0 অথবা আবার x + twice y + 3 = 0। এটা একটা কিসের সমীকরণ, এখানে x এর পাওয়ার y পাওয়ার 1 আছে, তাহলে এটা একটা সরলরেখা সমীকরণ, x + twice y + 3 x এর y পাওয়ার 1 আছে, এটা একটা সরলরেখা সমীকরণ, তাহলে এটা আসলে একটা জোড়া সরলরেখা সমীকরণ। জোড়া সরলরেখা দুইটা সরলরেখা পাইছো, কিন্তু এখানে দুইটা সরলরেখা একই রেখা হয়ে গেছে, বাট এর আগে দেখছিলাম একটা দ্বিঘাত সমীকরণ থেকে দুইটা রেখা পাইছি, দুইটা রেখা আলাদা আলাদা, আবার দুইটা রেখা একই রেখা হতে পারে, বা দুইটা সরলরেখা সমীকরণ পাচ্ছো। সেটা দ্বিঘাত সমীকরণ থেকে কিভাবে সরলরেখা সমীকরণ পাওয়া যায়, ফিল করতে পারছো? তাহলে কখন ডেল্টা মান বের করব, যখন যদি এমসিকিউ তে আসে, যদি এমসিকিউ তে কখনো অপশনে জোড়া সরলরেখা থাকে অথবা অপশনে কোনোটাই নয় উল্লেখ থাকে, তখন তুমি ডেল্টা চেক করবা। x y থাকতে হবে কিন্তু ইকুয়েশনে, x y যদি না থাকে তখন কিন্তু ডেল্টার কোনো অপশনই নাই, x y না থাকলে ডেল্টা বের করার কোনো দরকার নাই, x y আছে এবং এমসিকিউ তে অপশনে জোড়া সরলরেখা অথবা কোনোটাই নয় অপশনে আছে, তখন আমরা কি করব, তখন আমরা ডেল্টা চেক করব। কিন্তু x y যুক্ত ইকুয়েশন আছে কিন্তু অপশনে জোড়া সরলরেখা অপশনে নাই, কোনোটাই নয় অপশনে নাই, তখন ডেল্টা চেক করার কোনো প্রয়োজন নাই। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ, দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ ছিল, এখানে দুইটা সরলরেখা পাইছো, দুইটা সরলরেখা একই সরলরেখা। এর আগে আমরা জোড়া সরলরেখার ইকুয়েশন অনেকগুলো দেখে আসছি, দেখো আমরা দেখে আসলাম কোথায় কোথায়, আমরা দেখে আসলাম হলো কোথায় কোথায় দেখলাম জোড়া সরলরেখা জোড়া সরলরেখা জোড়া সরলরেখা, এই যে x y = 0 ছিল, এখানে আমরা দুইটা সরলরেখা সমীকরণ পেয়েছি, যে দুইটা সরলরেখা আসলে লম্ব ছিল, একটা x অক্ষরেখা একটা y অক্ষরেখা। এরপরে একটা জোড়া সরলরেখা আমরা পেয়ে গেছি যেখানে ছিল x স্কয়ার - y স্কয়ার = 0, এখানে দুইটা সরলরেখা পরস্পর লম্ব ছিল, তাহলে জোড়া সরলরেখা হতে পারে, দুটো আলাদা আলাদা রেখা হতে পারে, দুটো একই রেখা হতে পারে, একটা দ্বিঘাত সমীকরণ থেকে আসলে জোড়া সরলরেখা পাওয়া যায়। রিটেনে কোন সময় ডেল্টা চেক করব, অলওয়েজ চেক করব, বাট এগুলো রিটেনে কোনদিন আসবে না।
এটা তোমার হাই টপিক, হাই লেভেলের জিনিস, এক্স ওয়াই যুক্ত ইকুয়েশন দিয়ে ডেল্টা চেক করা। রিটেনে যদি কখনো দেখো যে এটা কি নির্দেশ করে, তাহলে রিটেনে সবসময় তুমি ডেল্টা চেক করবা। রিটেনে তো অপশন দেওয়া থাকবে, তখন অবশ্যই এক্স ওয়াই যুক্ত ইকুয়েশন থাকলে তুমি ডেল্টা চেক করবা। আমার কথা কি বোঝা গেল? তাহলে মোটামুটি কি তোমরা আজকে ফিল করতে পেরেছো যে কণিকটা কি জিনিস? কণিকটা কি জিনিস তুমি কি ফিল করতে পেরেছো কিনা? কণিকটা কি জিনিস ফিল করতে পেরেছো কিনা? বলো। কণিক কি জিনিস ফিল করতে পেরেছো কিনা? এবং যে কোনো একটা ইকুয়েশন দেখলে তুমি আসলে বলে দিতে পারবা কিনা যে এই ইকুয়েশনটা কি নির্দেশ করে? এটা কি জোড়া সরলরেখা নির্দেশ করে, বৃত্ত নির্দেশ করে, পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত কি নির্দেশ করে? পারবা কিনা আমাকে একটু বলো। তাহলে আমি আরেকবার এটা করি। প্রথমে যেটা করব, যে ইকুয়েশনটা দেবে প্রথমে ওই ইকুয়েশনে দেখব x y আছে কিনা। x y যদি না থাকে তখন আমরা কি করব? তখন সোজা কনসেপ্টে যাব। দুইটা চলকের মধ্যে একটা দ্বিঘাত একটা থাকে পরাবৃত্ত। দুইটাই দ্বিঘাত আছে, তখন আমরা দেখব দুটোর আগে প্লাস চিহ্ন আছে কিনা। প্লাস চিহ্ন থাকলে বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে। তখন আমরা দেখব যে x স্কয়ার y স্কয়ার সব সমান আছে কিনা। তাহলে x স্কয়ার y স্কয়ার সব সমান এবং মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে হবে বৃত্ত। আর x স্কয়ার y স্কয়ার আগে প্লাস চিহ্ন, দুটো সব আলাদা আলাদা, তখন হবে উপবৃত্ত। আর x স্কয়ার y স্কয়ার আছে, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তখন হবে অধিবৃত্ত। আমাদের এটা সোজাটা শেষ। যদি x y থাকে তখন আমরা কি করব? x y থাকলে ডেল্টা চেক করব, ডেল্টা 0 হলে সেটা জোড়া সরলরেখা, ডেল্টা 0 যদি না হয় তখন আমরা দেখব যে h স্কয়ার আর ab মানটা, h স্কয়ার ab মানটা দেখব, h স্কয়ার মাইনাস ab মানটা, h স্কয়ার ab মানটা, h স্কয়ার লেস দ্যান 0 হলে পরাবৃত্ত, আর h স্কয়ার ইকুয়াল ab হলে পরাবৃত্ত, লেস দ্যান ab হলে উপবৃত্ত, গ্রেটার দ্যান ab হলে অধিবৃত্ত। বুঝা গেল? বাঁকা দেখতে কেমন? বাঁকা দেখতে আমি বলেছি এরকম বাঁকা হয়, অক্ষরেখাগুলো কোনো সমান্তরাল নয়। নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখব বাঁকা কি জিনিস, সোজা কি জিনিসগুলোকে কিভাবে ফিল করা যায়। কিছু মাথায় ঢুকছে না, সুইটি বলেছে সব মাথার উপর দিয়ে চলে গেছে। সুইটিকে আমি রিকোয়েস্ট করব তুমি আরেকবার ভিডিওটা দেখে নিবা। দেখে নিয়ে আমি এখন কতগুলো এস ডাব্লিউ দিব, সেই ডাব্লিউ করে ফেলবা। এখানে একটা কথা লেখা আছে বৃত্তের e ইকুয়াল 0 কেন, সরলরেখা e ইকুয়াল 0 কেন, এটা আমরা নেক্সট দিনে পড়ব। হ্যাঁ, এটা আমি আজকে পড়ছি না। বৃত্তের e 0 আছে, এই দুইটা জিনিস দেখব। ওকে, আপাতত এই জিনিসটা আমরা দেখছি না আজকের ক্লাসে। আমি এখন কিছু এস ডাব্লিউ দিব তোমাদেরকে, এস ডাব্লিউ তোমরা একটু বাসায় পারফেক্টলি করে ফেলবা। আমি তো এস ডাব্লিউ লিখে দিচ্ছি, দেখি তোমরা বলতে পারো কিনা এগুলো কিসের সমীকরণ হবে। হ্যাঁ, 5 প্লাস 7x ইকুয়াল প্লাস 2 ইকুয়াল 0, এটা কিসের সমীকরণ? প্লাস 2 স্কয়ার প্লাস 5x প্লাস 7 ইকুয়াল 0 কিসের সমীকরণ? 7 তোমাদের এস ডাব্লিউ। ডান পাশে লিখবা এগুলো কি নির্দেশ করে।